গুড ইভিনিং ভাই। এবার তোর প্রোফাইলটা পারফেক্ট হয়েছে আগের তুলনায়। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। যারা যারা এখানে নতুন আছে সকলকেই গুড ইভিনিং। যারা হয়তো এখানে পেইড ব্যাচে নেই বাট ইজি টু লার্নিং এর সদস্য গ্রুপে আছো, তাদের সকলকে ওয়েলকাম ইজি টু লার্নিং এ এবং আমার ক্লাসে। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্ক শেখাবো, চেষ্টা করব শেখানোর। আমিও স্টিল শিখছি, জানছি আরও। তো আমি যেটুকুনি জানি সেটুকুনি ডেলিভার করব। দেখো ক্লাসটা করে খুব মজা পাবে, কারণ ক্লাসটাতে আমি প্র্যাকটিক্যাল সিনারিও এক্সপ্লেন করব। আচ্ছা মিকি, তোর যে কোশ্চেনটা আমাকে করেছিলি সেটা হচ্ছে রিং টোপোলজিতে কী হয়েছে। রিং টোপোলজি কী বলেছিলিস জানি কোশ্চেনটা আরেকবার একটু বলতে পারবি? তোর কোশ্চেন কোয়ারিজ কী ছিল? দাদা ওই যে আমি বলছিলাম যে দুটো কম্পিউটারের মধ্যে যদি কানেকশন ব্রেক হয়ে যায় তাহলে দুটার মধ্যে একটা রিসিভ করবে আর যে কোনো একটা সেন্ড করবে, কিন্তু ওদের দুজনের মাঝখানে কানেকশনটা ব্রেক হয়ে যাবে। মানে বুঝলাম না তোর কোশ্চেনটাই। দেখ ব্যাপারটা হচ্ছে তাই কিছুই না। রিং টোপোলজি একটা টোকেন পাস করে, ওকে, এবং টোকেন পাসিং কনসেপ্ট দিয়ে চলে। রিং টোপোলজি আর কিছুই না। রিং টোপোলজি হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাস টোপোলজি, যেটাকে কিনা একটা তোমার কি বলবো একটা সার্কুলার ফরম্যাটে ক্রিয়েট করা হয়েছে, যাতে কিনা টোকেন পাসের সাথে সাথে কি হয়, টোকেন পাসের সাথে সাথে তোমার কমিউনিকেশনটা এস্টাবলিশ হয়। মানে একটা টোকেন ওয়ান কম্পিউটার এ টু আনাদার কম্পিউটার বিতে পাঠালে তবেই তাদের মধ্যে কি হবে, কমিউনিকেশন এস্টাবলিশ হবে। এইটাই জাস্ট কনসেপ্ট। আর এখানে এরকম ব্যাপার নেই যেহেতু এটা, বাট এটা কিন্তু ইউনিডাইরেকশনাল কমিউনিকেশনই পসিবল, এখানে কিন্তু বাই ডাইরেকশনাল কমিউনিকেশন হবে না। ঠিক আছে, কিন্তু এখানে একটা সুবিধা কি যেটা বাসে ছিল না, সেটা হচ্ছে যদি কোনো লিঙ্ক বা যদি কোনো ওয়্যার কোনোভাবে ড্যামেজ হয়ে যায় তাহলে এন্টায়ার নেটওয়ার্ক বন্ধ হবে না। ঠিক আছে, ফর অ্যান এক্সাম্পল আমি স্ক্রিনটা শেয়ার করছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইছি। আচ্ছা, এখানে এখনও যারা যারা এসে পৌঁছায়নি তাদের সকলকেই আমি বলবো যে তারা সবাই যেন এসে পৌঁছায়। স্ক্রিন শেয়ার হয়েছে আমার, একটু কনফার্ম করবে। হ্যাঁ হ্যাঁ দাদা হয়েছে। আচ্ছা, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে সবাই থামস আপ দেবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি যে যদি এই লিঙ্কটা এস্টাবলিশ না হয় কোনো রকমভাবে, এই পার্টিকুলার ওয়্যারটা যদি ড্যামেজ হয়ে যায় নেটওয়ার্কে, তার মানে এটা নয় যে এন্টায়ার কমিউনিকেশন স্টপ হয়ে যাবে। হতেই পারে এদের দুজনের মধ্যে টোকেন পাস হবে না, এদের দুজনের মধ্যে টোকেন পাস হবে না, যার দ্বারা এরা কমিউনিকেট করছিল, টোকেন পাস এদের দুজনের মধ্যে হবে না। লেটসে আমি এর নাম দিলাম এ বি সি ডি। এ আর বি এর মধ্যে টোকেন পাস হবে না কেন? সেখানে ওয়্যারের কিছু প্রবলেম এসছে, সেখানে এনআইসি কার্ডে কিছু প্রবলেম এসছে। এনআইসি কার্ড কি সব আমি ডিটেলসে পড়াবো, দেখো আজকে ক্লাসটা খুব মজা পাবে। কিন্তু তার মানে এটা নয় যে এই নেটওয়ার্কে এই এই আর এই পার্টিকুলার ওয়্যার দিয়ে কোনো কমিউনিকেশন পসিবল নয়, এটা কিন্তু একেবারেই ঠিক কথা নয়। আমার এ আর বি এর মধ্যে কমিউনিকেশন না হলেও বি আর সি কিন্তু ইজিলি টোকেন পাস করতে পারবে, টোকেন পাস করতে পারবে এবং এরা দুজনের মধ্যে কমিউনিকেট করতে পারে, বাট অনলি ইউনিডাইরেকশনাল। মানে বি সি এর থেকে সি এর দিক, বি থেকে সি এর দিকেই কমিউনিকেট হবে বা সি থেকে বি এর দিকেই হবে। অ্যাট এ টাইম বিও পাঠাচ্ছে কোনো মেসেজ বা কোনো প্যাকেট বা ডেটা, এবং সিমিলার টাইমে সি বিকে পাঠাচ্ছে আবার বিও সিকে পাঠাচ্ছে, এটা কিন্তু রিং টোপোলজিতে হবে না। ক্লিয়ার মিকি? তো আমার পার্টিকুলার আবার এই লিঙ্কটা যদি এস্টাবলিশ না হয় তাহলে ঠিক আছে, হলো না, বি এর সাথে সি কমিউনিকেট করতে পারবে না, তার মানে এটা নয় যে বি এর সাথে সি কমিউনিকেট করতে পারবে না, তার মানে এটা নয় ডি এর সাথে কমিউনিকেট করতে পারবে না। বুঝতে পেরেছো? লেটসে এই দুটো ওয়্যারে প্রবলেম আছে, কি তাই বলে এ ডি এর সাথে কমিউনিকেট করতে পারবে না বা ডি এর সাথে কমিউনিকেট করতে পারবে না তা নয়, বাট যেই কমিউনিকেশনটাই হোক না কেন সেটা ইউনিডাইরেকশনাল হবে অলওয়েজ।
এ থেকে ডি এর মধ্যে হলে শুধু এ থেকে ডি এর দিকেই হবে, নট ডি টু এ। ওকে, এটা ছিল রিং টোপোলজির কনসেপ্ট, যেটা আমরা লাস্ট আগের দিন পড়েছি। কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে এই বিষয়ে বলো। তাহলে বোঝা গেল রিং টোপোলজি। রিং টোপোলজি বেসিক্যালি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো একটা কেবিল ফেলিওর হয় তাহলে সেটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, যেহেতু প্রত্যেকটা ওয়ার্কস্টেশন বলতে তোমার কম্পিউটারকে বোঝানো হয়, হ্যাঁ, তো প্রত্যেকটা ওয়ার্কস্টেশনকে যেহেতু সিমিলার অ্যামাউন্ট অফ প্রিভিলেজ বা অ্যামাউন্ট অফ অ্যাক্সেস দেওয়া আছে, তাই জন্য এইটা যে কোনো কম্পিউটার বা যে লিঙ্কটা তোমার এস্টাবলিশ হবে না, সেটা ছাড়া বাকি লিঙ্কগুলোর মাধ্যমে কিন্তু বাকি কম্পিউটারগুলো সাকসেসফুলি কমিউনিকেট করতে পারবে, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, আর রিং কিন্তু একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক, নট প্যাসিভ নেটওয়ার্ক। প্যাসিভ নেটওয়ার্ক কাকে বলে? যে ধরনের নেটওয়ার্কে কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্ট বা পার্টিকুলার তোমার নেটওয়ার্ক কম্পোনেন্ট বলো বা লিঙ্ক যদি ড্যামেজ হয়ে গিয়ে পুরো এন্টায়ার নেটওয়ার্কটাকে শাটডাউন করে দেয়, তাহলে সেই ধরনের নেটওয়ার্ককে আমরা প্যাসিভ নেটওয়ার্ক বলি। তাহলে রিং কিন্তু তা নয়, কারণ রিংকে কোনো একটা পার্টিকুলার লিঙ্ক প্রবলেম হলেও, বারবার বলছি, এন্টায়ার নেটওয়ার্ক কিন্তু শাটডাউন হয়ে যায় না। হয় কি? তোমরা বলো, হয় কি? সিগন্যাল কিন্তু অন্য কেবিল দিয়ে অন্য কম্পিউটারের মধ্যে দিয়ে কমিউনিকেট করতে পারছে। ঠিক আছে, তো সেই কারণে আমরা এইটাকে বলছি। এই ক্ষেত্রে কোনো রকম কি হলো, হাত দেখাচ্ছিস কেন? টার্মিনেশন কিন্তু এই ক্ষেত্রে কোনো রকমের রিকোয়ার্ড নেই। ঠিক আছে, ক্লিয়ার? কিরে, কি সমস্যা? না আমি শুধু না উত্তরটা দেবো বলে ওটা পাঠালাম। এরকম ভাবে না দিচ্ছিস, বাবা রে বাবা। ঠিক আছে, চল। তাহলে এই রিং এর কিছু প্রবলেম আছে। তাহলে কি প্রবলেম আছে? রিং এ কিন্তু একটা বড় প্রবলেম হচ্ছে, আমরা একবার যখন আমরা রিং টোপোলজি এস্টাবলিশ করে দিচ্ছি, তখন কিন্তু আর কোনো রকম আমরা কোনো নতুন নোডস বা কোনো নতুন ওয়ার্কস্টেশনকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। বা চাইলে এই যে এস্টাবলিশ করে দিয়েছি, সাডেনলি আমরা কোনো কম্পিউটারকে এই নেটওয়ার্ক থেকে রিমুভও করতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রেখেই আমাদের রিং টোপোলজি বানাতে হয়। ওকে, ক্লিয়ার? এবং রিং টোপোলজিতে যেহেতু টোকেন কনসেপ্টের থ্রু দিয়ে কমিউনিকেশন হয়, সো এটা একটু ট্রাভেল শুট করা অ্যাটলিস্ট আমি বলবো ডিফিকাল্ট রাদার দ্যান তোমার স্টার টোপোলজি, মেশ টোপোলজি। বাট বেটার অ্যাপ্রোচে আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পারি বাস টোপোলজির থেকে। ঠিক আছে, আর রিং টোপোলজিতে যে ধরনের কেবেলগুলো ইউজ করা হয়, ক্যাট 5, ক্যাট 10 কেবেল, তোমরা পরবর্তীকালে পড়বে কমিউনিকেশন মিডিয়াম যখন পড়বে নেটওয়ার্কিংয়ে, সেখানে তো প্রচুর কস্ট যায়। তো রিং টোপোলজি এস্টাবলিশ করতে একটু কস্ট বেশি লাগে, তো এইটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ পার্ট। এবার আমরা চলে আসছি নেক্সট পার্টে। নেক্সট পার্টে আজকে যেখান থেকে আমরা স্টার্ট করব বা যেটা আমরা বলবো, সেটা খুবই উল্লেখযোগ্য এবং খুব ভালো একটা তোমরা বলতে পারো নেটওয়ার্ক টোপোলজি, যার নাম হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজি ব্যাপারটা কি? স্টার টোপোলজি ব্যাপারটা হচ্ছে লাইক ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের উপরে বেস করে তৈরি। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মানে কি? যেখানে একটা নেটওয়ার্কিং ডিভাইস তোমার অ্যাক্ট করবে অ্যাজ এ সার্ভার, আর বাকি ডিভাইসগুলো অ্যাক্ট করবে অ্যাজ এ ক্লায়েন্ট বা হোস্ট, তখন সেইটাকে আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলবো। এবং এই রকমভাবে যখন আমরা, ধরো তোমার কাছে 4টে কম্পিউটার আছে এবং একটা সুইচ আছে, এবং এখানে আমরা সুইচও ইউজ করতে পারি, ব্রিজও ইউজ করতে পারি, কিন্তু হাব ইউজ করবো না। কেন ইউজ করবো না? আমরা আজকে যখন পড়বো হাব, ব্রিজ, সুইচের ব্যাপারে, তখন জানবো যে কেন আমরা হাব এখানে ইউজ করবো না। তাহলে সেটা স্টার টোপোলজিকে সাকসেসফুলি রান করাবে না। বাট আমরা ব্রিজ বা সুইচ ইউজ করতে পারি। তাহলে যখন আমরা 4টে কম্পিউটারকে একটা সুইচের সাথে কানেক্ট করব, তখন সেটাকে আমরা স্টার টোপোলজি বলি। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? সবাই ক্লিয়ার? তো স্টার টোপোলজিতে কি হয়, নাম্বার অফ ডিভাইসকে কানেক্ট করার জন্য, পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমরা একটা সেন্ট্রাল তোমার একটা সিস্টেম রাখি। সেখানে হাবও রাখতে পারতাম, বাট আমি বলবো যে অ্যাডভান্স আজকে নেটওয়ার্কিংয়ের দিনে হাবটাকে তুমি রেখো না। হাবটা অ্যাজ এ ব্রডকাস্ট ডোমেনের মতো কাজ করে, মানে ও সবাইকে মেসেজটা পাঠাবে। তুমি যদি একদম ফেইথফুল, তুমি যদি কমিউনিকেশন চাও, বা এক্স্যাক্টলি তুমি যাকেই মেসেজটা পাঠাতে চাইছো সেই রিসিভ করুক, সেই ধরনের কমিউনিকেশন মোড এস্টাবলিশ করতে চাও, তাহলে ডেফিনেটলি আমি প্রেফার করবো তুমি অলওয়েজ সুইচ ইউজ করো বা ব্রিজ ইউজ করো। তাহলে যখন আমরা মাল্টিপল নাম্বার অফ ডিভাইসকে বা ওয়ার্কস্টেশনকে কানেক্ট করছি পয়েন্ট টু পয়েন্ট ইউজিং আ সেন্ট্রাল হাব অর বাস, মানে ডেফিনেশন বলতে হলে হাবকেও ইনক্লুড করতে হবে, বা সুইচ, তখন সেটাকে বলা হচ্ছে স্টার টোপোলজি। ক্লিয়ার? এতে কি হচ্ছে, এতে আমরা ডেটা প্যাকেটটাকে কন্ট্রোল করতে পারছি। আনকন্ট্রোল ডেটা প্যাকেট নেই, মানে আমরা ট্রাফিককে কন্ট্রোল করতে পারছি। মানে আমরা সুইচ যখন ইউজ করছি, আমরা ডেডিকেটেডলি বলতে পারছি যে কার মেসেজ কার কাছে যাবে।
ঠিক আছে? আননেসেসারি মেসেজ সবার কাছে পৌঁছাবে না, তাতে কি হবে, তাতে কলিশন অকার হবে না, ঠিক আছে? তাতে ডেটা কমিউনিকেশনটা অনেক স্মুথলি হবে এবং আমার নেটওয়ার্কের কোয়ালিটি অফ সার্ভিসেস অনেক বেটার প্রোভাইড করবে। তো এই তিনটে পয়েন্ট আমরা সবসময় দেখবো যে আমাদের নেটওয়ার্কে আমরা যে নেটওয়ার্ক যে টোপোলজি ব্যবহার করে আমরা নেটওয়ার্ককে এস্টাবলিশ করছি সেই টোপোলজি আদৌ এফিসিয়েন্ট কিনা ওই পার্টিকুলার অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য। কারণ আমি এমন একটা বানালাম, কম্পোনেন্ট ইউজ করে ফেললাম, এতগুলো কম্পিউটার লাগিয়ে ফেললাম যাতে দেখা যাচ্ছে আমার ট্রাফিক জেনারেট হয়ে যাচ্ছে। ট্রাফিক জেনারেট হয়ে যাচ্ছে মানে অ্যাট এ টাইম বাই ডাইরেকশনাল ওয়ে ফ্লো হচ্ছে ডেটা এবং দেখা যাচ্ছে ডেটার মধ্যে কলিশন হচ্ছে এবং কলিশনের জন্য আমরা ডেটা লস্ট করছি বা ডেটা হারিয়ে যাচ্ছে বা বলতে পারি আমরা ডেটা রিট্রান্সমিট করতে হচ্ছে বারবার। এই এতগুলো প্রবলেমের জন্য কিন্তু আমার নেটওয়ার্কের ওভারঅল পারফরমেন্স ডাউন হয়ে যায়। তো সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হতে হয়। যখন আমরা বানাবো একটা আর্কিটেকচার তখন আমাদের ভাবতে হবে যে ভাই আমি এখানে কি কম্পোনেন্ট ইউজ করছি এবং সেই কম্পোনেন্টগুলো ইউজ করার জন্য আমার যে অবজেক্টিভ সেটা ফেসফুল মানে ফুলফিল হচ্ছে কিনা, ঠিক আছে? তো এর জন্য আমরা সুইচ ইউজ করছি, কারণ আমি আননেসেসারি সবাইকে মেসেজ পাঠাতে চাই না। আমি ডেডিকেটলি যাকে পাঠাতে চাই সেই শুধুমাত্র রিসিভ করবে, যাতে ট্রাফিক কম জেনারেট হবে। তো এই সকল জিনিসগুলো মানে আমার বলার মেন অবজেক্টিভ হচ্ছে যে আমরা ট্রাফিকটাকে কন্ট্রোল করতে পারছি ইউজিং সুইচ, এবং সেটা দিয়ে যখন এইরকম একটা আর্কিটেকচার তোমার কাছে পাবে নেটওয়ার্কিং এ তখন সেটাকে স্টার টোপোলজি বলে। বুঝতে পেরেছো কি সবাই? হ্যাঁ, দেখো আগে সেন্ট্রাল ডিভাইস হিসেবে হাব ইউজ করতো, বাট এখন সুইচ ইউজ করছে, কারণ হাবের কোনো বুদ্ধি নেই। হাব একটা ডাম্প ডিভাইস, যাকে তুমি কোনো একটা ডিভাইস পাঠালে সে সব কটা মেশিনের মধ্যে সেই সেম মেসেজের ডেটাটাকে কপি করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো সব মেশিনই কিন্তু ডেটা পাবে তুমি যে ডেটাটা পাঠাতে চাইছো। লেটস সে আমি ফর অ্যান এক্সাম্পল আমি ওই সায়ন্তিকাকে কোনো একটা পার্টিকুলার মেসেজ পাঠাতে চাইছি, কিন্তু আননেসেসারি ওটা সবাই পাবি তোরা। তো বা ধর তুই চাইছিস ধর অ্যাট এ টাইম ধর পিয়াঙ্ক অঙ্কিত সরকার ধর মৌসুমীকে কোনো একটা টেক্সট পাঠাচ্ছে, কিন্তু অঙ্কিত যেটা মৌসুমীকে শুধু পাঠাতে চাইছে ওটা সবাই পাচ্ছে। তাহলে এইভাবে সবাই সবাইকে পাঠাতে চাইলে হিউজ পরিমাণে ডেটা সবাই রিসিভ করছে যেগুলো আননেসেসারি ডেটা। তো এর জন্য কি হয়, নেটওয়ার্কে ট্রাফিক জেনারেট হয়, যে ট্রাফিকটাকে আমাদের কন্ট্রোল করা উচিত, যেটা কিনা হাফ দিয়ে সম্ভব না। এই জন্য পরবর্তীকালে আমরা সুইচ ইউজ করছি। আর যখন আমরা এইরকম আর্কিটেকচারের থ্রু দিয়ে সেই ডেটা ফ্লোটাকে কন্ট্রোল করবো আমরা নেটওয়ার্কিং এ, তখন সেটাকে স্টার টোপোলজি বলে। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো একবার কমেন্ট করো বা থাম দাও বা আমাকে ভয়েসও বলতে পারো। বলো সবাই ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে আমরা যে ধরনের তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ধরনের নেটওয়ার্কে আমাদের একটা সেন্ট্রালাইজ একটা নেটওয়ার্ক কম্পোনেন্ট থাকে যে কিনা নেটওয়ার্কের মধ্যে দিয়ে ডেটা ফ্লোটাকে কন্ট্রোল করছে, সেই ধরনের নেটওয়ার্ক টোপোলজিকে আমরা কি বলি? কেউ একজন মাইকটা অন করে বলো আমাকে, কি বলি সেটাকে? স্টার টোপোলজি। স্টার টোপোলজি। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? এতে আমাদের কি সুবিধা হয়? এতে আমরা দেখতে পারি, ট্র্যাক করতে পারি যে ডেটাটা কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে যাচ্ছে, ঠিক আছে? ডেটাটা আদৌ রিসিভ হচ্ছে কিনা যাকে আমি পাঠাচ্ছি। ওকে, তো সমস্ত জিনিসকেই আমরা কিন্তু ট্র্যাক বা মনিটর করতে পারবো। তার জন্য কিন্তু স্টার টোপোলজি খুবই এফেক্টিভ। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও কিছু ডিসঅ্যাডভান্টেজ অলওয়েজ সবসময় সিস্টেমে থাকে। সেই মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যাডভান্টেজ পয়েন্ট অফ ভিউ থেকে তো তোমরা বুঝতেই পারছো যে আমরা পুরো নেটওয়ার্কের ডেটা প্যাকেটটাকে কন্ট্রোল করতে পারছি, মনিটর করতে পারছি। ট্রাভেল শুটিং অনেক ইজি হয়ে যাচ্ছে, কারণ আমি যদি দেখতেই পারি যে ডেটাটা কোন কম্পিউটার থেকে কোন কম্পিউটারে যাচ্ছে এবং সেখান থেকে যা যা সমস্যা অকার হবে আমরা ইজিলি কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। তাহলে সব থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রাভেল শুটিং যে টেকনিকগুলো আমরা নেটওয়ার্কিংয়ে শিখবো সেগুলো খুব ইজিলি আমরা অ্যাপ্লাই করতে পারবো স্টার টোপোলজি যদি আমাদের থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি কোনো একটা পার্টিকুলার মেশিন বা কোনো একটা লিঙ্ক বা কোনো একটা ওয়ার্ক স্টেশন যদি রেসপন্স না করে তাহলে কিন্তু হোল নেটওয়ার্ক শাটডাউন হয়ে যাবে না। ফর অ্যান এক্সাম্পল আমার যদি এই কম্পিউটারটা যদি কাটডাউন হয়ে যায় তাহলে কি বলো, তাহলে কি আমার তাহলে কি আমার এই কম্পিউটারগুলো কমিউনিকেট করতে পারবে না? বলো। পারবে। তাহলে কথাটা হচ্ছে, তাহলে আমাদের এখানেও বুঝতে পারলাম যে কি স্যার, যে আমাদের স্টার টোপোলজি ইউজ করলে কিন্তু কোনো একটা পার্টিকুলার নোড
যদি সাপোজ কোনোভাবে শাটডাউন বা ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এন্টার নেটওয়ার্কে কোনো প্রবলেম হয় না, এন্টার নেটওয়ার্ক পারফরমেন্সে কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম যে সেন্ট্রালাইজ সিস্টেমটা আমরা ইউজ করছি, সেটা হাব হোক সুইচ হোক, সেটাই যদি ফেলিয়ার হয়ে যায় তাহলে কিন্তু এন্টার নেটওয়ার্ক শাটডাউন হয়ে যাবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ইফ দ্য সেন্ট্রাল হাব অর সেন্ট্রাল তোমার সুইচ অথবা ব্রিজ ফেল দেন দ্য হোল নেটওয়ার্ক ফেলস টু বি টু অপারেট। ইয়েস অর নো? তাই না? ওভারঅল পুরো এন্টায়ার নেটওয়ার্ক আমার কি হয়ে যাবে, আমার আর কাজই করবে না। হ্যাঁ কি না বলো? ঠিক বলছি? কিন্তু একটা সুইচকে কনফিগার করা বাচ্চাদের কাজ নয়, বা তোমাদেরকে আমি একটা যদি সুইচ মার্কেট থেকে কিনে এনে হাতে ধরিয়ে দিই তোমরা কনফিগার করতে পারবে না। তো এটা লিটিল বিট ডিফিকাল্ট কনফিগারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, স্পেশালি যখন আমরা হায়ারিক্যাল বা আমরা যখন একটা বিগ নেটওয়ার্ক তৈরি করতে চাইবো তখন সেই ক্ষেত্রে। তো সেই পার্টিকুলার কেসের জন্য কিন্তু আমাদের এই একটাই পয়েন্ট আমরা ডিসঅ্যাডভান্টেজের রেসপেক্টে রাখছি, যে এর কনফিগারেশন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বা ইনস্টলেশন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ডিফিকাল্ট। এটা থেকে নর্মাল লোকেরা কিন্তু পারবে না এইটা দিয়ে নেটওয়ার্ক এস্টাবলিশ করতে। আর মেন ডিভাইস যদি কোনো রকমভাবে ফেলিওর হয়ে যায় তাহলে ওভারঅল পুরো তোমার নেটওয়ার্কটাই ডাউন হয়ে যাবে, বসে যাবে। তো এই দুটো ইস্যু ছাড়া বাকি সব কিছুই আমরা অ্যাডভান্টেজের মধ্যেই রাখছি। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে বলো? ক্লিয়ার? যদি এছাড়াও তোমাদের কিছু পয়েন্ট আরো অ্যাড করার থাকে তোমরা অ্যাড করতে পারো, আমি তোমাদের কাছে ছেড়ে দিয়েছি। ওকে, ক্লিয়ার? কিছু বলবে তোমরা? আজকে আমি প্র্যাকটিক্যাল করে কিছু দেখাচ্ছি না, কারণ আমাদের সিলেবাসটাও এগোতে হবে, মাথায় রাখতে হবে যে সিলেবাসটাও অনেক বড়, 9টা চ্যাপ্টার। তো আমরা যাচ্ছি সব থেকে এফিসিয়েন্ট এবং বাট কমপ্লেক্স একটা আর্কিটেকচার আমরা বলবো মেশ টোপোলজি, যেখানে প্রত্যেকটা নোড মানে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন মানে তোমার কম্পিউটার অন্য বাকি সমস্ত নেটওয়ার্কে যুক্ত সমস্ত কম্পিউটারের সাথে ডাইরেক্টলি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকে। মানে এই ডিভাইসটা ডাইরেক্টলি এর সাথে কানেক্টেড, এই ডিভাইসটা ডাইরেক্টলি এর সাথে কানেক্টেড, এই ডিভাইসটা ডাইরেক্টলি এর সাথে কানেক্টেড। তো মেশ টোপোলজিতে প্রত্যেকটা লিঙ্ক ডাইরেক্টলি কানেক্টেড থাকে আদার কম্পিউটিং ডিভাইসের সাথে বা আদার্স নোডসের সাথে। ঠিক আছে? এবং এরা ডেটাটাকে ডিস্ট্রিবিউট করে, পরস্পরের মধ্যে কমিউনিকেট করে। কিন্তু এই ধরনের আর্কিটেকচার ডেভেলপ করা বা ইনস্টল করা টু মাচ ডিফিকাল্ট। কত ওয়্যার লাগবে ভাবতো তুই, তাই না? 4টে কম্পিউটারের জন্য কটা ওয়্যার লাগছে? কাউন্ট কর, 4টে কম্পিউটারের জন্য কটা ওয়্যার লাগছে? হ্যাঁ, 3টে লাগছে না? 6টা লাগছে। 6টা লাগছে কি লাগছে না? হ্যাঁ, তাহলে এখানে তাহলে 4টে কম্পিউটার, তাহলে নাম্বার অফ নোডস এখান থেকে একটা ফর্মুলা বেরিয়ে গেল। কটা লাগছে বললি? 6টা, তাই তো? হ্যাঁ, 6টা লাগছে। ফর্মুলাটা হচ্ছে, আমি বলছি দাঁড়া, বার করার ফর্মুলাটা ছিল হচ্ছে n ইন্টু, দাঁড়া ভাবতে দে, 6টা লাগছে না, n ইন্টু n মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে? 4টে, 4 একে 3, 3/2, 6টা। হ্যাঁ, ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 1/2। এই দিয়ে কাউন্ট করা যায় যে কতগুলো নাম্বার অফ লিঙ্ক লাগবে মেশ টোপোলজিটাকে এস্টাবলিশ করতে। বুঝতে পেরেছো? 4টে নোড, এখানে n মিন্স নোড, তাহলে কটা ওয়্যার লাগবে, কটা লিঙ্ক এস্টাবলিশ করতে লাগবে? 4 ইন্টু 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, কটা লাগবে? 4 ইন্টু 3/2, কটা? 6টা। ওকে, তোমাকে যদি আমি 10টা মেশিন দিয়ে দিই তাহলে কটা লাগবে তোমরাই বলো, অ্যান্সার মি ফার্স্ট। তোমাকে যদি আমি 10টা তোমাকে দিয়ে ওই কম্পিউটার, তাহলে তোমার কতগুলো লিঙ্ক এস্টাবলিশ করতে লাগবে তোমার একটা মেশ টোপোলজি বানানোর জন্য বলো? 10 ইন্টু 9/2, 45 নাম্বার অফ লিঙ্কস লাগবে। মানে 45 নাম্বার অফ কেবল, ইথারনেট কেবল রিকোয়ার্ড হবে তোমার একটা মেশ কি টোপোলজি ডেভেলপ করতে। সেটা লিটল বিট ডিফিকাল্ট, বলো তো? 45খানা ওয়্যার প্রত্যেকের সাথে কানেক্ট করে সেটাকে প্রপারলি পিং করে কমেন্টে প্রথম দিনই শিখিয়েছিলাম পিং করা, ওরকম পিং করে প্রত্যেকজনকে চেক করা। ইটস টু মাচ ডিফিকাল্ট। বলো কার এটা ডিফিকাল্ট মনে হচ্ছে না? হাত তুলো দেখি, এটা ডিফিকাল্ট কার মনে হচ্ছে না?
কাউকে আছে এখানে ডিফিকাল্ট নয় তার মনে হচ্ছে, তাহলে সে হাত তুলবে, আর যদি ডিফিকাল্ট হয় তাহলে থামস আপ দাও। কার কার ডিফিকাল্ট মনে হচ্ছে হ্যান্ডস আপ করবে নর্মাল। সবারই মনে হচ্ছে যে আচ্ছা তোর ডিফিকাল্ট নয় মনে হচ্ছে, কেন ভাই? না ডিফিকাল্ট মনে হচ্ছে না। আচ্ছা ডিফিকাল্ট মনে হচ্ছে, রাইট। সো যদি ডিফিকাল্ট হয় তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম ভাই, যে যখন আমাদের নাম্বার অফ নোডস ইনক্রিজ হয়ে যাবে তখন কিন্তু মেশ টপোলজি টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে তাকে কন্ট্রোল করা, তাকে মনিটর করা, তার ডেটা প্যাকেটসগুলোকে অ্যাজ ওয়েল অ্যাজ চেক করা যে কোথায় অ্যাকচুয়ালি ফল্ট অকার হচ্ছে। বাট এটা কিন্তু স্কেলেবল, নেটওয়ার্ক স্কেলেবিলিটি যদি রেসপেক্টে আমরা ভাবি তাহলে কিন্তু মেশ টোপোলজি পারফেক্ট, কারণ মেশ টোপোলজিতে মাচ মোর ব্যান্ডউইথ অ্যাভেলেবেল থাকে রাদার দ্যান রিং টোপোলজি, রাদার দ্যান তোমার স্টার টোপোলজি, ঠিক আছে? আর বাসের থেকে তো থাকবেই নর্মালি। তাহলে এই একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটাকে আবারও বলছি এটা ভালো, কারণ মেশ টোপোলজিতে আমাদের অনেক বেশি ব্যান্ডউইথ অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? আবার আরেকটা সমস্যাও হচ্ছে তুমি যদি প্রপারলি সেটাকে কনফিগারও না করো তাহলে কিন্তু আবার তোমার অনেক পরিমাণে ব্যান্ডউইথ ওয়েস্টেজও হয়ে যাবে। তো এই দুটো জিনিসের একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট তোমাদেরকে আমি বললাম। আর মেশ টোপোলজিতে অ্যাকচুয়ালি নর্মালি এরকমভাবে মেশ টোপোলজি এক্সিস্ট করে না, ঠিক আছে? রিং বাস এইগুলো দিয়েই বেসিক্যালি মেশ টোপোলজি ডেভেলপ করা হয়ে থাকে, এবং প্র্যাকটিক্যালি আমরা মেশ টোপোলজি খুব একটা দেখবো না ওইভাবে তুই বুঝতে পারবি না কোনো নেটওয়ার্ক আর্কিটেকচার থেকে যে এটা মেশ টোপোলজি দিয়েই বানানো আছে। তো আমি বলতে চাইছি যে মোস্ট অফ দ্য মেশ টোপোলজি নেটওয়ার্ক নট ট্রুলি দ্য নেটওয়ার্ক, ঠিক আছে? প্র্যাকটিক্যালি যদি আমি পয়েন্ট অফ ভিউ থেকে তোদেরকে দেখাই, বাট অ্যাজ এ কনসেপ্ট পয়েন্ট অফ ভিউ, অ্যাজ এ প্র্যাকটিস প্রোটোটাইপ মডেলিং মেশ টোপোলজি এক্সিস্ট করে, সেটা মেনে চলতে হবে। কিন্তু রিয়েলে যদি তোরা কোনো একটা বিগ কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার দেখিস তাহলে ওখান থেকে তুই কোনোদিনই ফাইন্ড আউট করতে পারবি না হ্যাঁ এটা শুধুমাত্র মেশ টোপোলজিতেই বানানো হয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? বলো তাহলে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে রিডান্ডেন্সি, অ্যাডভান্স হচ্ছে নেটওয়ার্ক স্কেলেবল, ঠিক আছে? কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইস যদি ফেলিওর হয়ে যায় সেটাকে ইজিলি আইসোলেটেড করতে পারবো, তাতে আমার নেটওয়ার্ক অপারেশনে কোনো রকম এফেক্ট আসবে না। বাট ডিসঅ্যাডভান্টেজ কি আছে? বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন, যেটা আমিও বললাম। যদি আমার 10টা মেশিন দিয়ে দেয় তাহলে 45খানা লিঙ্ক এস্টাবলিশ করতে হবে, নটা যোগ, ঠিক আছে? তো সেটা কনফিগার করা ইনস্টলেশন করা ইজ কমপ্লিকেটেড, কেবেলিং কস্ট বেড়ে যাবে। কারণ ভাব না তুই ইথারনেট কেবেলগুলো কিনবি তো 10টা কম্পিউটারের জন্য 45খানা তোর কেবেল লাগবে, ইথারনেট কেবেল। তা একটা যদি স্মল অর্গানাইজেশনের কথা ভাবি 200-300 কম্পিউটারের জন্য কতগুলো কেবেল লিঙ্ক লাগবে ভাব, তাই না? এবং সেই কেবেল লিঙ্কগুলোকে প্রপার ওয়েতে কনফিগার করে সেটাকে মেনটেনেন্সও করতে হবে, তো সেই মেনটেনেন্সেরও তো কস্ট অনেক বেশি, ইয়েস অর নো? তাহলে এই সকল জিনিসের জন্য কিন্তু আমরা মেশ টোপোলজিকে ডিসঅ্যাডভান্টেজ পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। তাহলে রিকনফিগারেশন ডিফিকাল্ট, ইনস্টলেশন চার্জ অনেক বেশি, হাই মেনটেনেন্স কস্ট, ঠিক আছে? এই জিনিসগুলো বলতে পারিস মেশ টোপোলজির ডিসঅ্যাডভান্টেজ। আর লাস্ট আমাদের যেটা থাকে সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি, যেটা দিয়ে অ্যাকচুয়াল নেটওয়ার্ক ডেভেলপ হয়, যেখানে স্টার, বাস আর রিং এই তিনটে মিলিয়ে মূলত তৈরি করা হয় হাইব্রিড টোপোলজি। এবং মোস্ট অফ দ্য নেটওয়ার্ক আর্কিটেকচার এই তিনটে টোপোলজিকে একত্র করে তৈরি হয়। বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে কি বললাম, মেশ টোপোলজি হচ্ছে রিয়েলি নট আ রিয়েল নেটওয়ার্ক, কারণ মেশ টোপোলজি আমরা পড়ছি কিন্তু রিয়েল নেটওয়ার্কের মেশ টোপোলজিকে ওইভাবে ইউটিলাইজ করা হয় না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমাদের যে নেটওয়ার্ক এক্সিস্ট করছে প্রত্যেকটা এনভায়রনমেন্টে সেটা মূলত হাইব্রিড টোপোলজি, যেখানে 2 বা 2-এর অধিক সংখ্যক নেটওয়ার্ক টোপোলজি ইউজ করা হচ্ছে, যার মধ্যে মোস্টলি ইউজ করা হচ্ছে স্টার, বাস আর রিং, এই তিনটে সমন্বয় বা দুটোর সমন্বয় যে কোনো, ঠিক আছে? এতে কি কি তোরা পাচ্ছিস দেখ পয়েন্টগুলো, ফ্লেক্সিবল হচ্ছে, রিলায়েবল হচ্ছে, স্কেলেবল হচ্ছে, এফেক্টিভ হচ্ছে। ডিসঅ্যাডভান্টেজ এটা ভাই কোনোদিনই কমবে না, আর এটা না কমলে আমাদেরই লাভ, তাই না? যদি আজকে মেনটেন্স কস্ট 0 হয়ে যায় তাহলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর থাকবেই না মার্কেটে, হ্যাঁ কি না বল? ইয়েস অর নো? হাই কেবেলিং কস্ট এইটাকে মিনিমাইজ করা যেতে পারে, কেবেলিং কস্টটাকে, বাট কনফিগারেশন ইনস্টলেশন ভাই এটা কমপ্লিকেটেড হবে, আর এইটা করার জন্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগবেই লাগবে, মানে হাই মেনটেনেন্স, না হলে হবেই না, ঠিক আছে? এটাকে তুই কত কম করবি? অনেক রকম ওয়ে, নতুন অ্যাডভান্স নেটওয়ার্কিংয়ে অনেক কনসেপ্ট আসবে, তুমি হয়তো ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে অনেক বেশি তুমি মিনিমাইজ করবে,
বাট কনফিগারেশনের দিক থেকে দেখবে অনেক বেশি কমপ্লিকেটেড। ঠিক আছে, কারণ এখানে আমাদের অরিজিৎ স্যারও আছে। জিজ্ঞাসা করো এআই চলে আসাতে আমাদের সবার সুবিধা হয়েছে, ইয়েস অর নো? অরিজিৎ আছে এখানে? অরিজিৎ স্যার মনে হয় বেরিয়ে গেছে। যাই হোক, এআই এসে যাওয়াতে সবার সুবিধা হয়েছে কি হয়নি? হ্যাঁ, ইয়েস অর নো? হ্যাঁ হয়েছে। হয়েছে, কিন্তু এআই মডেলটাকে যে বানাচ্ছে ভাব সেটা কতটা কমপ্লিকেটেড। সেটা বানানোর জন্য যে সমস্ত মাথা লাগছে ভাব, সেই একটা এআই মডেলকে ট্রেন করার জন্য সেই মডেলিং, সেইখানে কনসেপ্ট কত কমপ্লিকেটেড। তুই আমি পারবো? আপকামিং ডেজে হয়তো সেটাও সম্ভব হবে, পেরে যাবো আমরা। বাট অ্যাট প্রেজেন্ট যদি তোকে এখন দিয়ে দিই, বলি একটা এআই মডেলকে ট্রেন কর, তুই পারবি? বা কোনো একটা মানুষকে ধরে বলি করো তো দেখি, পারবে না। তাহলে ওটা কমপ্লিকেটেড, বাট ওটা এস্টাবলিশ হওয়াতে অনেক কিছু রিডিউস হয়ে গেছে। তেমন এটাও নেটওয়ার্কে তুমি অনেক অ্যাডভান্স টেকনোলজি দ্বারা নেটওয়ার্কের আর্কিটেকচারটাকে অনেক মিনিমাইজ করতে পেরেছো, অনেক ইজি করে দিতে পেরেছো। ঠিক আছে, সেখানে কম্পোনেন্ট লেস লাগছে, সেখানে হয়তো লিঙ্ক কম এস্টাবলিশ করতে লাগছে, বাট ইনফ্রাস্ট্রাকচারের ওই রিডিউস করে কনসেপচুয়ালি বা ইনস্টলেশন বা মেনটেনেন্সের রেসপেক্টে বলো, বা মেনটেনেন্সও কমিয়ে এনেছো, বাট তুমি ইনস্টলেশন বা ওই দিককে যদি ভাবো, সেখানে মোর কমপ্লেক্স ক্রিয়েট হচ্ছে এনভায়রনমেন্টে। সেটা তোমরা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকবে তোমরা দেখতে পাবে যে কিভাবে কমপ্লেক্সিটি ডেভেলপ হয়ে যায় যখন তুমি ইনফ্রাস্ট্রাকচারকে রিডিউস করছো। ঠিক আছে, ওই রিডিউস করার জন্য যে যে জিনিসগুলো লাগছে ভাই, ওটাই কমপ্লেক্স খুব। ঠিক আছে, তো যাই হোক, আনতে হবেই আমাদের। তো এটাই হলো ব্যাপার যে হাইব্রিডে আমাদের এটাই বেসিক্যালি ব্যাপার, যে কনফিগারেশন কিন্তু কমপ্লেক্স ক্রিয়েট হচ্ছে বাকি সমস্ত অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও। তো এই অবধি সবাই বুঝে গেছো? তাহলে আমরা কিন্তু পড়ে ফেললাম সব কিছুই, যে হাইব্রিড টোপোলজি কি। হাইব্রিড টোপোলজি তোমরা পরীক্ষায় লিখবে কম্বিনেশন অফ 2 or more টোপোলজি, স্পেশালি আমরা ইউজ করি স্টার বাস রিং। ঠিক আছে, প্রত্যেকটা ব্রাঞ্চ, প্রত্যেকটা নোড একে অপরের সাথে কানেক্ট হয়ে একটা ওভারঅল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তাহলে ইন্টারনেট বেসিক্যালি কি? ইন্টারনেট বেসিক্যালি একটা হাইব্রিড নেটওয়ার্ক। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হলো আজকে? ইন্টারনেট কি? ইন্টারনেট কিন্তু একটা হাইব্রিড কি নেটওয়ার্ক। কারণ ইন্টারনেট যে আমরা ইউজ করছি, সেই ইন্টারনেটের ব্যাককে যদি আমরা একেবারে বেসিক লেভেলে ভাবি, সেটা নেটওয়ার্ক দিয়েই তৈরি। আর সেই নেটওয়ার্কগুলো যে কোনো একটা টোপোলজি দিয়ে তৈরি নয়, রাইট? ইয়েস অর নো? আমার কথা কি লজিক্যালি বলছি তো? বলো, ভুল বললে একেবারে মাইক অন করে বলতে পারো, ট্রান্সপারেন্ট রাখো ক্লাসে, বলো ইয়েস অর নো? হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে আমাদের ইন্টারনেট কি? ইন্টারনেট একটা কি? তোমাদের মধ্যে কেউ বলছেই না ইন্টারনেট কি? হাইব্রিড টোপোলজি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? বলো, নেক্সট স্টোরিতে যাবো আজকের। বলো, ক্লিয়ার সবার? ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে। কারোর কোনো কোশ্চেন আছে? এর মাঝে যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলো আমাকে, থাকলেও বলো, না থাকলেও বলো। কারোর কোনো কোশ্চেন নেই, তাহলে মুভ করতে পারি, পরের টপিকে মুভ করতে পারি। দাদা ইন্টারনেট ওয়ার্ক করে কি করে? ইন্টারনেট ওয়ার্ক করা এটা বিশাল বড় ডিফিকাল্ট বিষয় ভাই। এটা বোঝানোর জন্য তোমাকে একটু আর এই সানডে অবধি ওয়েট করতে হবে। একটা ভিডিও আমি আপলোড করব ইউটিউবে, আমি ভিডিওটা বানাবো, লাইভ ক্লাসই নেব, এবং তুমি হয়তো এটা পড়েও এসছিলে সেকেন্ড সেমিস্টারে ইন্টারনেট কী করে কাজ করে। তো সেটা অনেক বড় ব্যাপার। তো আমি আজকে ইন্টারনেট কীভাবে কাজ করে সেটা আর বলছি না, কারণ সেটা বলতে গেলে আমার যে অবজেক্টিভ ক্লাসে সেটা চলে যাবে। ইন্টারনেট কাজ করে কি করে সেটা প্রথম দিনই আমি কিছুটা আইডিয়া দিয়েছিলাম। ধরো ফর অ্যান এক্সাম্পল আমি তোমাকে একটা বোঝাই। অঙ্কিত যখন তুমি কথাটা বলেছো, তোমাকে শর্টে বলছি, হ্যাঁ ভাই বেশি টাইম নেবো না, ওকে? তোমার কোয়ারি যখন আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, তুমি তোমার মোবাইল থেকে ফার্স্ট কি করো? তুমি তোমার মোবাইল থেকে google.com-টাকে সার্চ করছো বা কিছু একটা সার্চ করছো, কারেক্ট? ইয়েস অর নো? হ্যাঁ, তোমরা নেটে সার্চ করে দেখবে যে তোমার google.com-এর কারেসপন্ডিং একটা আইপি অ্যাড্রেস আছে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুমি যখন তোমার মোবাইল থেকে সার্চ করছো, তখন কিন্তু তোমার প্রথমে একটা ডিএনএস কোয়ারি জেনারেট হচ্ছে, ঠিক আছে? এবং সেইটা জেনারেট হওয়ার পরে এবং তোমার আইপি অ্যাড্রেসের কারেসপন্ডিং তোমার যে আইপি অ্যাড্রেস থেকে যে রিকোয়েস্টটা, এটা তোমার নিয়ারেস্ট কোনো আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কোনো একটা রাউটারের থ্রু দিয়ে বলো, বা কোনো একটা কেবেলে, মানে তোমার কোনো লাইন বলো, লাইন বলো, বা ওয়্যারলেস কমিউনিকেশন মিডিয়াম বলো, তার থ্রু দিয়ে কিন্তু যাচ্ছে। কারণ তো আমি আগেও বলেছি, তোমার মোবাইলে
যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটা দিয়ে ইন্টারনেট তুমি পরিষেবা কখনোই অ্যাক্সেস করতে পারবে না। তোমাকে ইন্টারনেট পরিষেবা অ্যাক্সেস করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হেল্প লাগবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করবে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমাকে ইন্টারনেট পরিষেবাকে অ্যাক্সেস করতে দেবে, ঠিক আছে? মানে ফর অ্যান এক্সাম্পল, তুমি তোমার অফিস পারপাসে একটা ল্যান্ড নেটওয়ার্ক বানিয়েছো, সেই ল্যান্ড নেটওয়ার্কটাকে তুমি একটা বিগ ওয়ান নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাইছো। তাহলে ফার্স্ট অফ অল তোমার যেটা লাগবে নেটওয়ার্কে, সেটা লাগবে হচ্ছে তোমার কি, তোমার যে ল্যান্ড বানাচ্ছ তার জন্য তুমি হাব দিয়ে বানাতে পারো। ফর অ্যান এক্সাম্পল, তোমার কাছে 4-5 কম্পিউটার্স আছে, সেই কম্পিউটারগুলোকে তুমি কানেক্ট করেছো হাব বা সুইচ দিয়ে। হাব আর সুইচ কি করে? ডেটা প্যাকেটকে ফরওয়ার্ড করে, কথা বলবি না, ডেটা প্যাকেটকে ফরওয়ার্ড করে। ডেটা প্যাকেটটা যাবে কোথায়? যাবে সেই ডেটা প্যাকেটটা ধরো তোমার মেশিন থেকেই যাচ্ছে, সেই ডেটা প্যাকেটটা তোমার মেশিন দিয়ে যাচ্ছে। এই ধরো ওই 5টা মেশিনের মধ্যে একটা মেশিনের নাম, একটা পিসির নাম হচ্ছে প্রীতম দত্ত, একটা পিসির নাম হচ্ছে অঙ্কিত সরকার, একটা পিসির নাম হচ্ছে মিকি গুহ, আর একটা পিসির নাম হচ্ছে ধরো আমি ফর অ্যান এক্সাম্পল মৌসুমি। ক্লিয়ার? ইয়েস অর নো? 5টা মেশিন অঙ্কিত, 5টা মেশিন 5 জনের, ইয়েস অর নো? প্রত্যেক জনের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস আছে। এই আইপি অ্যাড্রেস দিয়ে আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবো। মানে অঙ্কিত, আমরা এই যে লোকাল ল্যান্ডটা বানিয়েছি না, সেই লোকাল ল্যান্ডটা মধ্যে আমরা সবাই সবার সাথে কথা বলতে পারবো, কিন্তু কেউ কিন্তু বাইরের জগতের সাথে কথা বলতে পারবে না, ঠিক আছে? বাইরের জগৎ মানে আরেকটা কোথাও একটা ল্যান্ড এস্টাবলিশ করা আছে, সেই ল্যান্ডের মধ্যে ধর আমাদের সায়নদীপ আছে, আমাদের ধর দীপা আছে, আমাদের ধর সায়ন্তিকা আছে, স্নেহা আছে, ওদের সাথে কথা বলতে পারবো না। আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস, যে ল্যান্ডটা তৈরি করেছি, সেই ল্যান্ড দিয়ে অঙ্কিত তুই আমার সাথে কথা বলতে পারবি, অঙ্কিত তুই মৌসুমীর সাথে কথা বলতে পারবি, মৌসুমী আমার সাথে কথা বলতে পারবি। কিন্তু আমি যদি এখন চাই স্নেহার সাথে কথা বলতে, যে কিনা অন্য একটা ল্যান্ডে এক্সিস্ট করছে, তাহলে আমার দরকার কি? তাহলে আমার দরকার আইএসপির হেল্প। ক্লিয়ার আছে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ধর ফর অ্যান এক্সাম্পল আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হচ্ছে জিও, আর ফর অ্যান এক্সাম্পল আমি এটাও ধরে নিলাম যে স্নেহার ক্ষেত্রেও জিও, স্নেহারা যে তোর ল্যান্ড নেটওয়ার্কে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে, আমার সুইচটা প্রথমে ম্যাক অ্যাড্রেস দিয়ে ট্রেস করবে যে কে অ্যাকচুয়ালি ইন্টারনেট অ্যাক্সেসটাকে ইউজ করে স্নেহার সাথে কথা বলতে চেয়েছে, এবং সে বুঝবে কি করে? তার জন্য সুইচ প্রত্যেকের ফিজিক্যাল অ্যাড্রেস, দ্যাট ইজ কল দ্য ম্যাক অ্যাড্রেস, স্টোর করে রাখে, এবং সেই ম্যাক অ্যাড্রেস দিয়ে চেক করে যে কে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা জেনারেট করছে। ওকে, ক্লিয়ার? ইয়েস অর নো? ইউজিং ম্যাক অ্যাড্রেস, যদি আমরা সুইচ ইউজ করি ইউজিং আইপি অ্যাড্রেস, তো ম্যাক অ্যাড্রেস প্লাস আইপি অ্যাড্রেস দুটো জিনিস, দুটো ইনফরমেশনই ফরওয়ার্ড হবে নেক্সট লেয়ারে, সেটা আমরা একটু বাদে আলোচনা করছি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস দিয়ে দেখা গেল হ্যাঁ অঙ্কিত জানতে চেয়েছে, অঙ্কিত অ্যাকচুয়ালি রিকোয়েস্টটাকে জেনারেট করেছে, google.com থেকে সার্চ করেছে, গুগলের রেসপেক্টিভলি একটা আইপি অ্যাড্রেস থাকে, ফর অ্যান এক্সাম্পল বলছি, বা স্নেহা যে নেটওয়ার্কে আছে তার সাথে কমিউনিকেট করতে চেয়েছে, এটাও আমি বলতে চাইছি। তাহলে দেখো, তাহলে ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে যে রিকোয়েস্টটা এসছে সেটাকে ফরওয়ার্ড করলো। যখন ডেটা প্যাকেটটা ফরওয়ার্ড হচ্ছে, তাতে তুমি কোন পার্টিকুলার কোয়ারিটা তুমি রিকোয়েস্ট করছো সেইটা থাকবে, সেটাকে বলা হয় পেলোড। তোমার ম্যাক অ্যাড্রেস থেকে ওটা এসছে মানে ম্যাক ইনফরমেশন, প্লাস তোমার দুটো জিনিস থাকবে, হেডার অ্যান্ড ফুটার। এই দুটো জিনিসের মধ্যে তোমার যেগুলো থাকে সেটা হচ্ছে তোমার কি বলবো, আইপি অ্যাড্রেস থাকে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে, সোর্স আইপি অ্যাড্রেস থাকে। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি? ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার গুগলের। আর সোর্স আইপি অ্যাড্রেস কি? সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার নিজস্ব যে আইপি অ্যাড্রেসটা, যেটা তোমার কম্পিউটারে অ্যাসাইন করা আছে, আইপি ভার্সন 4। তুমি যদি তোমার নেটওয়ার্ক কম্পিউটার কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক কনফিগারেশনে চাও, তাহলে তোমার একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, হ্যাঁ কি না? সবারই আছে, ইয়েস অর নো আমাকে বলবে, হ্যাঁ কি না? এই যে ঘটনাটা ঘটলো এটা এআরপি থ্রু দিয়ে হয়, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। আমি আগেও বলেছি কম্পিউটার নেটওয়ার্কের প্রত্যেকটা জিনিস যে চালিত হয় তার একটা মানে একটা প্রিডিফাইন্ড রুলস আছে, ঠিক আছে? একটা নির্দিষ্ট একটা রুলস আছে, সেই রুলসটাই হচ্ছে এখানে এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই কাজটা করার পরে ইন্টারনেট প্রোটোকল, দ্যাট ইজ কল দ্য আইপি অ্যাড্রেসের থ্রু দিয়ে আমার ডেটা প্যাকেটটা ফরওয়ার্ড হলো কার কাছে? আমার নিয়ারেস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নিয়েছি জিও বা এয়ারটেল, তার যে রাউটারটা আমার বাড়িতে বসানো আছে, বা আমাদের যে ল্যান্ড যেটা আমরা বানিয়েছি, একটা ছোট্ট রুমের মধ্যে আমরা একটা ল্যান্ড সেটআপ বানিয়েছি, সেই ল্যান্ডের সেটআপের বাইরে যে আমার যে রাউটারটা বসানো আছে তার কাছে ডেটা প্যাকেটটা গেল। রাউটার চেক করলো রাউটিং টেবিল দিয়ে যে আচ্ছা এই ডেটা প্যাকেটটা কোথা দিয়ে এসছে, ও আচ্ছা এটা অঙ্কিত পাঠিয়েছে আমাকে ফরওয়ার্ড করে, অঙ্কিত এই রিকোয়েস্ট করেছে। কি রিকোয়েস্ট?
এই পার্টিকুলার ওরা রাউটার কিন্তু google.com বোঝে না, রাউটার বোঝে কি আইপি অ্যাড্রেস। গুগলের করসপন্ডিং যে আইপি অ্যাড্রেস আছে সেটাও কিন্তু তুমি তোমার প্যাকেটের থ্রু দিয়ে পাঠিয়েছিলে, তো ও চেক করলো আচ্ছা এই আইপি অ্যাড্রেসটা, আচ্ছা অঙ্কিতকে এই আইপি অ্যাড্রেসের সাথে কমিউনিকেট করিয়ে দিতে হবে। রাউটার কি করলো, প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিল ইউজিং বেস্ট পসিবল ওয়ে। কারণ এরকম হাজারো হাজারো রাউটার আমাদের এই পৃথিবীতে কানেক্টেড আছে। কোন রাউটার দিয়ে তোমার গেলে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে খুব তাড়াতাড়ি তুমি উইদাউট এনি দিলে তুমি তোমার ডেস্টিনেশনকে রিচ করতে পারবে, সেটাই হেল্প করবে রাউটার। তো রাউটার ফার্দার সেই ডেটা প্যাকেটটাকে ফরওয়ার্ড করলো এবং তুমি যে রিকোয়েস্টটা জেনারেট করেছো সেটা গিয়ে হয়তো গুগলের কোনো সার্ভারকে হিট করেছে এবং তারপরে সেখান থেকে তুমি রেসপন্স পেয়েছো এবং ফার্দার ওই ডেটা প্যাকেটটা আবার যেভাবে আমি বললাম সেই প্রসেসে ব্যাক করে তুমি তোমার কম্পিউটারে দেখতে পাচ্ছ। এইভাবে ইন্টারনেট চলে। বুঝতে পেরেছো? বলো সবার ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ দাদা। এইটাকে যদি আমি বলতে চাই তাহলে 4-5 ঘন্টা লাগবে। প্রত্যেকটা কম্পোনেন্ট হাতে ডেভেলপ করে দেখাতে পারি এবং প্যাকেট পাঠিয়ে দেখাতে পারি যে প্যাকেট যাচ্ছে, কিন্তু এর জন্য 4-5 ঘন্টা লাগে। ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল দেখাতে। তো আমি যতটুকুনি বলেছি সেটা বুঝতে পেরেছো? আচ্ছা, কারোর কোনো কোশ্চেন থাকলে বলো এই রিলেটেড। তাহলে তোমার এখানে দুটো টেবিল কিন্তু লাগলো। একটা হচ্ছে তোমার ফার্স্ট চেক করলো যে কোন ডিভাইসটা রিকোয়েস্টটা পাঠিয়েছিল, তার জন্য আমাদের সুইচ লাগবে এবং সুইচের মধ্যে আমাদের ম্যাক অ্যাড্রেস টেবিল দিয়ে ওটা চেক করবে। যেটা করবে বেসিক্যালি এই যে ম্যাক অ্যাড্রেস দিয়ে চেক করা, এই চেকিংটা কে করছে? সাম রুলস দ্যাট ইজ কল দ্য এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। এই পার্টিকুলার কাজটা তোমার জন্য করার পরে যে ডেটা প্যাকেটটা ফার্দার পাঠায় হচ্ছে নেক্সট লেয়ার ডিভাইস দ্যাট ইজ কল রাউটার। রাউটার কি করে? তার কাছে একটা বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে, তোমরা পরবর্তীকালে পড়বে। ঠিক আছে, তোমরা বেলম্যান ফোর্ড পড়েছো না? অ্যালগোরিদম, ইয়েস অর নো? বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার বলো বা তোমরা অ্যালগোরিদম বলো, বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম সেটা কি বলে? শর্টেস্ট পাথ অ্যালগোরিদম। পড়েছো কি না বলো? আমার কাছে যারা আমার কাছে অ্যালগোরিদম পড়েছো পড়িয়েছিলাম, মনে পড়ে তোমাদের শর্টেস্ট পাথ অ্যালগোরিদম? তো ওইখানে বেসিক্যালি রাউটারের ভেতরে এইরকম একটা অ্যালগোরিদম লেখা আছে যেটাকেই কিনা রাউটিং টেবিল বলছি। ব্যাক এন্ডে বেসিক্যালি ওই অ্যালগোরিদমটাই চলছে যে বলছে যে দেখো তুমি এতগুলো রাউটার, এতগুলো লাইন, এতগুলো লিঙ্ক, কোন লিঙ্কটা দিয়ে আমার এই ইউজারটা ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ও অ্যাকচুয়ালি টেবিল ক্রিয়েট করে সেই কোন টেবিল দিয়ে তাড়াতাড়ি আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো যাতে কি না মিনিমাম কস্ট লাগে। তোমরা মনে আছে তোমাদের স্প্যানিং ট্রি এর কনসেপ্ট পড়িয়েছিলাম, মিনিমাম কস্ট ফাইন্ড আউট করতে। তোমরা শর্টেস্ট পাথে কার মনে আছে? শর্টেস্ট পাথে মিনিমাম কস্ট ফাইন্ড আউট করতে কোন পাথ দিয়ে গেলে মিনিমাম কস্ট লাগে? মনে পড়ছে তোমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের কথা? অ্যাকচুয়ালি এইটাই করে রাউটারের ভেতরে। রাউটার চেক করে কোন পাথ দিয়ে আমার ডেটা প্যাকেটটা পাঠালে আমার মিনিমাম কস্ট লাগবে ডেস্টিনেশনকে রিচ করতে, এবং ওটা ফাইন্ড আউট করার পরে ও ডেটা প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দেয়। এবং সেই ডেটা প্যাকেটটা সেই পার্টিকুলার, যে ধরো তুমি কোনো একটা ফাইল ডাউনলোড করতে এসো কম্পিউটার থেকে, তাহলে ডেফিনেটলি যেটা ফাইল সার্ভারে গিয়ে হিট করবে এবং সেখান থেকে রিট্রিভ করে আনবে তোমার ডেটাটাকে। ক্লিয়ার হয়েছে? এইভাবেই বেসিক্যালি কাজ করে ইন্টারনেট থেকে তুমি কি করো? কোনো গাউন ডাউনলোড করো বা কোনো একটা পিডিএফ ডাউনলোড করো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? বা কোনো একটা সাইট ওপেন করো। বেসিক্যালি প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে। এবার যদি তুমি ইমেল কমিউনিকেশন করো তার জন্য ইমেল সার্ভার রয়েছে, পুরোটা সেই ইমেল সার্ভার হ্যান্ডেল করবে। যদি তুমি ফাইল কিছু ডাউনলোড করো বা ফাইল রিলেটেড কাজ করো, ঠিক আছে, তুমি তোমার ল্যান নেটওয়ার্ক থ্রু দিয়ে ওয়্যান নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করে কারণ ফাইল ডাউনলোড করো, তখন তোমার ফাইল সার্ভার হেল্প করবে। তো বিভিন্ন ধরনের সার্ভার আছে যে সার্ভারগুলো এই ধরনের কাজগুলো তোমার জন্য করে দেয়। আর এই আর্কিটেকচারটা ওভারঅল তোমার কাছে অ্যাজ এ ইন্টারনেট লাগছে, বাট এটা একটা নেটওয়ার্ক যেটা কিনা একটা ল্যান নেটওয়ার্কগুলোকে, ইন্ডিভিজুয়াল ল্যান নেটওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক স্টেশনকে আর কিছুই না, তোমার একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্ট করছে। বুঝতে পেরেছো? বলো ক্লিয়ার হয়েছে সবাই? শর্টে বললাম কিন্তু এইটুকুনিতে সবার কনসেপ্ট ক্লিয়ার অর নট? বলো মজা পেয়েছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, আমি আগেও বলেছিলাম এটা আমার নিজের কোর সাবজেক্ট এবং যারা সাইবার সিকিউরিটি থাকে তারা সবাই এই কনসেপ্টগুলো জানে। আশা করি যারা সাইবার সিকিউরিটি নিয়ে পড়ছে তাদের মাস্ট এগুলো জানা উচিত, কারণ এইগুলো না জানলে কিন্তু হ্যাঁ পরে গিয়ে প্রবলেমে পড়বি যখন কিনা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল কেসেস অকার হবে। তখন নেটওয়ার্ক সিকিউরিটিতে যদি যেতে চাস বা আলাদা আলাদা সিকিউরিটি রোল আছে, যদি কেউ পেন টেস্টের দিকে যেতে চায় তার অত নেটওয়ার্কেরও পেন টেস্ট হয়, তো সেই দিকে যদি যেতে চায় তাহলে নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট জানতে হবে। তুই যদি অন্যরকম যদি ওয়েব অ্যাপ্লিকেশনের উপর যাস তাহলেও তোর নেটওয়ার্কিংয়ের কনসেপ্ট লাগবে হালকা পরিমাণে। তো যে ধরনের তুই পেন টেস্টের দিকে যাবি, ঠিক আছে, সেই ধরনের তোর কনসেপ্টকে খুব বেশি ডেভেলপ করতে হবে। আর ওভারঅল যদি সাইবার সিকিউরিটি ওভারঅল অফেন্সিভ দু ধরনের হয় সাইবার সিকিউরিটি, আমি এখানে দুজন আছে তাই বলে দিচ্ছি একটু।
একজন লাইক করে আর একজন নিজে পড়ে হয়তো, তো মানে ছবি পড়ে। তো দু ধরনের হয়, ডিফেন্সিভ আর অফেন্সিভ। অফেন্সিভে যেতে পারিস, ডিফেন্সিভে যেতে, ডিফেন্সিভের অ্যাপ্রোচ আলাদা, অফেন্সিভের অ্যাপ্রোচ আলাদা। এবার সেটার উপরে ডিপেন্ড করে তোকে সেইভাবে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। এবার ডিফেন্সিভ যদি তুমি সাইবার সিকিউরিটি রোলে যাও, তাহলে তোমার এইরকম মানে যে মানে নেটওয়ার্কের এই দিকগুলো তোমাকে ভাবতে হবে, নেটওয়ার্কের আদার্স দিকগুলো ভাবতে হবে, এবং সেখানে তোমরা সব থেকে বেশি পরিমাণে যেটা পড়বে সেটা আইডিএস, আইপিএস এগুলো পড়বে, ইনটিউশন প্রিভেনশন সিস্টেম, ঠিক আছে, ইনটিউশন ডিটেকশন সিস্টেম, এগুলো নিয়ে বেশি কাজ করবি। আর অফেন্সিভে গেলে তো এগুলো নিয়ে কাজই করবি, তার সাথে স্ক্রিপ্টিং এর উপরে কাজ করবি, ঠিক আছে, তারপর হচ্ছে ডিডস অ্যাটাকের উপরে কাজ করবি, আরও অনেক ধরনের অ্যাটাক হয়, অনেক ধরনের টুলস আছে মার্কেটে, সেগুলোর উপর কাজ করবি। সাইবার সিকিউরিটিতে বেসিক্যালি তোকে খুব বেশি এক্সপার্ট হতে হবে টুলস রিগার্ডিং। এবার সেই টুলসের তুই যত ভালো দক্ষতা হবে, যত তো স্ট্রং হবে, তত তুই হাই প্যাকেজ ক্যাপচার করতে পারবি মার্কেট থেকে। এটা আমি তোদের সাজেশন দিলাম যারা সাইবার সিকিউরিটিতে যেতে চাস। ব্যাস, আমি মুভ করছি আমার নেক্সট টপিকে। হ্যাঁ, তাহলে এই ওই ইন্টারনেট কিভাবে কাজ করে মোটামুটি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। চলো, তো আজকে আমাদের আমার খাওয়া হয়ে গেছে, আজকে আমাদের কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের নেটওয়ার্কের টোটাল কম্পোনেন্ট কত আসে দেখে নাও, 12খানা। আমি একটা জিনিস মিস করেছি, 12টা না, টোটাল 13টা আছে। ফায়ার ওয়েলটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম, ওটাকে আমরা অ্যাড করব। তো সবার প্রথমে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো আজকে, হাব। তো হাব বেসিক্যালি কি, কারোর কোনো আইডিয়া আছে হাব কি? এনিওয়ান তোমাদের মধ্যে? কেউ কি জানো হাব কি? আরে ভাই বলো ভাই। না দাদা। আলাদা কেউ এখানে কেউ হাব কি? হ্যালো, আর কেউ একজন, কেউ তো বল, কিচ্ছু জানিস না নাকি কেউ? আরে না বল, একজন বললো না, বাকিদের তো আমি জানতে চাইছি। বাকিরা হ্যাঁ না কিছু তো একটা আসতে হবে মাঝে। হ্যালো দাদা না স্যার। হ্যাঁ সেটা বল। তাহলে হাব কি? হাবের কথা যদি আমরা বলি, একটু বলবো? হ্যাঁ বলো বলো, যে পারবে একটু চেষ্টা করো না, ভালো লাগবে, বলো। মানে হাব একটা সেন্ট্রাল ডিভাইস যেটা মানে অনেক মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করে, মানে কমিউনিকেশনের জন্য। ভেরি গুড, কিছুটা হলেও ঠিক বলেছে, বাট পুরোটা নয়। তাহলে বেসিক্যালি হাব কি? হাব হচ্ছে একটা কানেক্টিং ডিভাইস নেটওয়ার্কে, যেটা কিনা দুটো নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। মানে ফর অ্যান এক্সাম্পল, আমার এখানে একটা ল্যান আছে, ল্যান A1 অ্যান্ড ল্যান 2। এই ল্যান 1 আর ল্যান 2 এর সংযোগ স্থাপনের জন্য আমার যে কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস লাগে সেটাকেই বলা হয় হাব। বুঝতে পেরেছো সবাই? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ কি না? ইয়েস স্যার। আচ্ছা, হ্যাঁ দাদা। কিন্তু 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 এখন আর হাব ইউজ করা হয় না, আগেকার দিনে ইউজ করা হতো। কারণ হাবের সব থেকে বড় সমস্যা আমি তোমাদেরকে আগেও বলেছি, সেটা কি? একটু আগেই বলো, হাব কি করে? হাব কি করে? সব ডেটা শেয়ার করে দেয় দাদা, রাখে না কিছু। সব ডেটা শেয়ার করে দেয়, রাখে না মানে সব ডেটাকে ব্রডকাস্ট করে দেয়। তো হ্যাঁ, broadcast করে দেয়। ব্রডকাস্টিং এর জন্য আমরা হাব ইউজ করব। ঠিক আছে, এখন ধরো আমি একটা কোনো গ্রুপ খুলেছি যেখানে আমি একমাত্র হচ্ছে তোমার আরে ওটাকে কি বলে, দাঁড়াও, আমি হচ্ছে একমাত্র তোমার হচ্ছে ওনার, আর আমি শুধুমাত্র মেসেজ করতে পারবো, মানে অ্যাডমিন, আর সবাই শুধুমাত্র দেখবে। ঠিক আছে, বা সবার মেসেজ দেখতে পাচ্ছে ওই গ্রুপটাতে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে যাই মেসেজ পাঠাচ্ছি এই গ্রুপটা, এটা ব্রডকাস্ট হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তাহলে সেই রকম জিনিসটাই হচ্ছে হাব করে। হাব কি করে? দুটো ল্যান নেটওয়ার্কে কানেক্ট করে, এবং শুধু তাই নয়, যা মেসেজ তুমি পাঠাবে সেই প্রত্যেকটা মেসেজের কপি যাদের দরকার নেই তাদেরকেও সেন্ড করে দেয়। বুঝতে পেরেছো? তাই জন্য এখনকার দিনে হাব আর ইউজ করা হয় না, হাবকে রিপ্লেস করে দেওয়া হয়েছে ব্রিজ অথবা সুইচ দিয়ে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? হ্যাঁ। Yes. তাহলে আর যদি আমরা ওএসআই মডেল নিয়ে পরবর্তী দিনে পড়বো, ওএসআই, দরজাটা বন্ধ করে দাও। ওএসআই লেয়ারের রেসপেক্টে হাব হচ্ছে একেবারে কি বলবো, বটম লেয়ার। ঠিক আছে, হাব ওএসআই লেয়ার অনুযায়ী হাব হচ্ছে তোমার, দাঁড়া এক সেকেন্ড, ওকে একটু লিখে দিই কি বলছে। ওকে সোনাল, হ্যাঁ। তো হাব হচ্ছে কি? হাব হচ্ছে ফিজিক্যাল লেয়ার ডিভাইস।
ক্লিয়ার? হাব ব্যবহার করা হয় কেন? হাব ব্যবহার করা হয় ল্যান সেটআপের জন্য। হাবে কি সুবিধা আছে? হাবে অনেকগুলো পোর্ট আছে, এটা শুধুমাত্র একটা কানেক্টরের মতো হেল্প করে। তোমরা যেমন বাড়িতে ওই এক্সটেনশন কর্ড নিয়ে আসো, মনে আছে? সবার বাড়িতেই আছে হয়তো এক্সটেনশন কর্ড, যেটা দিয়ে অনেকগুলো চার্জার অনেকগুলো ইসে কানেক্ট করা যায়, ইয়েস অর নো? হ্যাঁ কি না? জাস্ট লাইক সেম জিনিস আমরা যখন নেটওয়ার্কিং এ দুটো ল্যান কে কানেক্ট করব, যখন মাল্টিপল কম্পিউটারকে কানেক্ট করব রিসোর্স শেয়ারিং এর জন্য, তখন সেম জিনিসে সেম রকম একটা জিনিস আছে যেটার দ্বারা আমরা কিছু পোর্ট দিয়ে দেবে, যেটাকে আমরা ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করে ওই 5টা কম্পিউটারের মধ্যে কমিউনিকেট করাতে পারবো। সিম্পলি এটা কোথায় ইউজ করা হয়? যদি আমি এখন বাড়িতে বলছিলাম তো এই আগের দিনে যে 5টা 6টা ল্যাপটপ নিয়ে আসলাম এবং বন্ধুরা সবাই মিলে বসে আমরা একটা টুর্নামেন্ট খেলছি, গেমিং, ঠিক আছে? তো সেই ধরনের কেসে আমরা হাব ইউজ করব, ঠিক আছে? বোঝাতে পারলাম? কিন্তু এটা কিন্তু সুইচের মতো এত এফিশিয়েন্ট নয়, এখানে প্রচুর পরিমাণে কলিশন অকার হয়। মানে যদি সাইমালটেনিয়াসলি ডেটা একজন আরেকজনকে পাঠাতে থাকে বা সবাই সবাইকে পাঠাতে থাকে, আগেও বললাম একটু আগে যে সবাই তো যদি রিসিভ করতে থাকে আননেসেসারি ডেটা, তাহলে নেটওয়ার্কে কিন্তু একটা কলিশন ডেভেলপ হয়। যত তোমার নেটওয়ার্কিং এর ডিভাইস বাড়বে, ইনক্রিজ করবে, তত তোমার কলিশন, নেটওয়ার্ক কলিশনও ইনক্রিজ করবে বা কলিশন এরর জেনারেট হতে থাকবে, যেটা কিনা একটা নেটওয়ার্কের পারফরমেন্সকে ওভারঅল ডিগ্রেড করে দেয়। তো সেই সমস্ত কারণের জন্য কিন্তু আমরা আজকালকার দিনে হাবকে রিপ্লেস করে দিয়েছি সুইচ দ্বারা। কেন? হাব একটা লেস এফিশিয়েন্ট ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস এবং একটা ডাম ডিভাইস। এর মাথায় কোনো বুদ্ধি নেই, হাবের মাথায় কোনো বুদ্ধি নেই, হাবের মধ্যে কোনো রকম ফাংশনালিটি এরকম করা নেই যে হাব বুঝবে বা হাব জানে যে এর মেসেজ একেই পাঠাতে হবে। হাব যখনই হাবের কাছে কোনো মেসেজ কোনো কম্পিউটার থেকে বা ওয়ার্কস্টেশন বা নোট থেকে আসছে, হাব শুধু একটা জিনিস জানে যে ভাই এটাকে যতগুলো পোর্ট কানেক্ট আছে আমার সাথে, প্রত্যেকটা পোর্টে এই মেসেজটাকে ডেলিভার করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে যতগুলো আমার পোর্ট অ্যাভেলেবেল আছে ওর সাথে কানেক্টেড আছে। দেখো এই হাবের সাথে আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এবার বোঝো ভালো করে। দেখো এটা একটা ল্যাপটপ, ঠিক আছে? এটা একটা ল্যাপটপ, ওকে? দিস ইজ আনাদার ল্যাপটপ, ওকে? দিস ইজ আনাদার ল্যাপটপ, ল্যাপটপ 3, ল্যাপটপ 2, ল্যাপটপ 1, দিস ইজ ল্যাপটপ 4। ক্লিয়ার? এটা ল্যাপটপ 4, ইয়েস অর নো? এবার ধরো তুমি এই 1 নম্বর থেকে তুমি ইন্টেনশনালি চাওনি, বাট হয়ে গেছে। কি হয়ে গেছে? তুমি বলছো যে আমি এখান থেকে একটা মেসেজ পাঠাবো, প্যাকেটকে এরকম ভাবে ড্র করতে হয়, হ্যাঁ নেটওয়ার্কে। প্যাকেটটা 2 এর কাছে যাবে বলেই তুমি পাঠাচ্ছ, তুমি ভাবছো এটা 2 এর কাছে যাবে। এবার এইটা হচ্ছে কি? এটা হচ্ছে হাব তো বোঝে না, হাবের মধ্যে কোনো ফাংশনালিটি নেই। যখন এই প্যাকেটটা এর কাছে আসলো, হাব দেখলো যে হাবের সাথে কটা ডিভাইস কানেক্টেড আছে পোর্ট দিয়ে। দেখছে যে পোর্ট 2-তে একটা কম্পিউটার কানেক্টেড আছে, পোর্ট 3-তে একটা কম্পিউটার আছে, পোর্ট 4-এ একটা কম্পিউটার আছে। ও কি করলো? প্রত্যেক এই প্যাকেটে সেম ডেটাটা 2 এর সাথে সাথে ও কার কাছে চলে গেল? কার কাছে চলে গেল? 4, 3, তাই তো? আবার ধরো 3 একটা মেসেজ পাঠাচ্ছে, তাহলে 3 1কে পাঠাতে যাচ্ছে, 1 ছাড়া কার কাছে চলে আসলো? ইয়েস অর নো? দেখো এইরকম আননেসেসারি প্যাকেট বাকি কম্পিউটারগুলোতেও জমা হচ্ছে, নেটওয়ার্কের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে। এই জিনিসটাকেই নেটওয়ার্কে কি বলে? কলিশন। কি বলে? কি বলে? কলিশন। এতে ট্রাফিক ম্যাক্সিমাম জেনারেট হয়। ট্রাফিক ম্যাক্সিমাম জেনারেট হওয়া মানেই নেটওয়ার্কের পারফরমেন্স ডিগ্রেড করা। তাহলে এই দিয়ে কিন্তু আমরা লার্জার নেটওয়ার্ক বানাতে পারবো না। যদি লার্জার নেটওয়ার্ক বানাই তাহলে আমার কলিশন এরার ডে বাই ডে ইনক্রিজ হতেই থাকবে, ট্রাফিক ডে বাই ডে ইনক্রিজ হতেই থাকবে, যেটা কিনা লিড করবে কি? নেটওয়ার্কের পারফরমেন্স ডিগ্রেশনে। ইয়েস অর নো? তাহলে আমরা হাব এই জন্যই এখন ইউজ করি না। বাট তোমরা যদি বেসিক নিড থাকে যে হ্যাঁ আমি একটা গেমিং কনসোল মানে একটা রুম ক্রিয়েট করবো যেখানে আমি আমার বন্ধুরা মাল্টিপ্লেয়ার গেম খেলবো, দেন ওকে, ঠিক আছে? বাট সেখানেও আমরা ল্যাগিং দেখতে পাবো ডিউ টু কলিশন, ওকে? বাট এই ছোটোখাটো অ্যাপ্লিকেশনের জন্য তোমরা হাব ইউজ করতে পারো, বাট লার্জার কেসে আজকে আমরা আর হাব ইউজ করি না। ওকে, ক্লিয়ার হয়েছে বলো? বুঝতে পেরেছো? বাট তুমি তোমার একটা স্মল অফিস প্লেস ইউজ করছো বা স্মল একটা কোনো তুমি
ধরো তুমি একটা সাইবার ক্যাফে খুলেছো, বা ধরো তুমি একটা স্মল অফিস রান করছো যেখানে 5টা কম্পিউটার দিয়ে তোমার বিজনেসটা চলছে, সেখানে তুমি ইউজ করো। মানে ধরো আমি আজকে আমাদের ইজি টু লার্নিং এর জন্য যদি এখন 10টা মেশিন নিয়ে যদি আমরা এখন কাজ করি এবং 10টা মেশিনকে যদি আমি নেটওয়ার্কিং এর রেসপেক্টে যদি আমি ইমপ্লিমেন্ট করার কথা ভাবি, তাহলে আমি পয়সা কম খরচা করবো, আমি হাবই ইউজ করবো। কিন্তু যদি আজকে ইজি টু লার্নিং কে যদি দেখি আমরা এখন কম্পিউটার সেন্টার, ইজি টু লার্নিং এর কম্পিউটার সেন্টার রান করছে, ইজি টু লার্নিং একটা প্রফেশনাল কোর্স রান করছে, এদিকে ইজি টু লার্নিং একটা জিলেটের জন্য আলাদা করে একটা বিল্ডিং তৈরি করে জিলেটের এডুকেশন প্রোভাইড করছে, আইআইটি জেই মেন্সের জন্য আলাদা একটা বিল্ডিং তৈরি করে আলাদা একটা তোমার ওইখানে ক্লাসেস চলছে, ওখানে 100টা কম্পিউটার রয়েছে, তাহলে এতগুলো জায়গাগুলোকে কানেক্ট করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাব দিয়ে করলে কিন্তু আমাদের হবে না। বুঝতে পারছো আমার পয়েন্ট অফ ভিউটা? বুঝতে পারছো কনসেপ্ট? বুঝতে পারছো ছবিটা, ডায়াগ্রামটা দেখে? হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। কি বলছে? কে কি বলছে ভাই? ভাই কে কি বলছে একটু বলবে? হ্যালো, কে কি বলছে একটু বলবে? আমি তো বুঝতে পারছি না কে কথা বলছো। তাহলে এইটাই আমরা এখন লিখেছি। দেখো হাব হচ্ছে কি? হাব হচ্ছে একটা নেটওয়ার্কিং হোস্টকে কানেক্ট করার জন্য আদার ডিভাইসের সাথে ব্যবহার করা হয়। নেটওয়ার্ক হোস্ট কি করবে? বিভিন্ন ধরনের ইনফরমেশন, রিসোর্সেস, সার্ভিসেস, অ্যাপ্লিকেশন শেয়ার করবে, তাই না, অন্য নোডসগুলোর সাথে। এটাই হলো ব্যাপার। অ্যাক্টিভ হাব এবং প্যাসিভ হাব কি? অ্যাক্টিভ হাব, প্যাসিভ হাব আমরা ভাববো কিসের বেসিসে? যখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের রেসপেক্টে ভাববো। যে ধরনের হাবে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট হয়, ঠিক আছে, কিছু কিছু হাব মার্কেটে পাওয়া যায়, সেই হাবগুলোর সাথে দেখবে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে, যেটা কিনা তোমার এসি থেকে কানেক্ট করে তোমার একটা পোর্ট, মানে একটা পিন এসে কানেক্ট হচ্ছে তোমার হাবের সাথে, ঠিক আছে, সেটাকে অ্যাক্টিভ হাব বলে। সেটা পাওয়ার সাপ্লাই সেই ধরনের হাবের রিকোয়ারমেন্ট আছে, এবং সেই ধরনের হাবগুলো পাওয়ার সাপ্লাই ছাড়া ওয়ার্ক করতে পারে না, তাকে বলা হয় অ্যাক্টিভ হাব। আর যে ধরনের হাবে কোনো রকম পাওয়ার সাপ্লাই রিকোয়ারমেন্ট নেই, তাকে আমাদের প্যাসিভ হাব বলে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? অ্যাক্টিভ হাব একটা জিনিস করতে পারে যেটা কিনা প্যাসিভ হাব পারে না। কি স্যার? অ্যাক্টিভ হাব সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারে চাইলে। যে সিগন্যালটা তুমি ট্রান্সফার করতে চাইছো, সেই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে পারে অ্যাক্টিভ হাব, কারণ তার মধ্যে কনসেন্ট্রেটর বলে একটা কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। কনসেন্ট্রেটর একটা কম্পোনেন্ট যেটা কিনা অ্যাক্টিভ হাবের মধ্যে থাকে। সেটা কি করে? সেটা তোমার যে মেসেজটা ফরওয়ার্ড হবে, সেটা ব্রডকাস্ট হোক আর যাই হোক, ইনকেস আমরা দেখি হাবের ক্ষেত্রে ব্রডকাস্টই হচ্ছে, কিন্তু ব্রডকাস্ট হওয়ার আগে সিগন্যালটাকে প্রপারলি অ্যাম্পলিফাই করতে পারবে অ্যাক্টিভ হাব ইউজ করলে। কিন্তু প্যাসিভ হাব ইউজ করলে সেখানে কোনো রকম পাওয়ার জেনারেশনের কোনো রকম এলিমেন্ট বা কম্পোনেন্ট যেহেতু প্রেজেন্ট না থাকে, সে কিন্তু সিগন্যালটাকে কোনো রকমভাবে অ্যাম্পলিফাই করতে পারে না। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ হাব আর প্যাসিভ হাব। ক্লিয়ার হয়েছে সবার? মুভ করবো নেক্সট পেজে, বলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। ভেরি গুড, চলো নেক্সট পেজ। নেক্সট পেজ আসে না কি পড়া? বুঝতে পারছো তো? দেখো অ্যাক্টিভ ভাবে সেটাই লেখা আছে। ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করতে পারে সিগন্যালকে। ইট মুভস ফ্রম ওয়ান কানেক্টেড ডিভাইস টু আনাদার। যখন একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ফরওয়ার্ড হবে, তখন এটা ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করতে পারবে। আমি একটু আগেই তোমাদেরকে বলেছি কি, কনসেন্ট্রেটর বলে একটা এলিমেন্ট থাকবে, যেটা জাস্ট লাইক আর রিপিটার। রিপিটার নিয়ে আমরা পরবর্তীকালে আজকে সেশনেই আলোচনা করব মেবি, ঠিক আছে। তো রিপিটার বেসিক্যালি কি করবে? রিপিটার তোমার এক্সিস্টিং নেটওয়ার্কের লেন্থটাকে এক্সটেন্ড করতে পারে। তোমরা বিভিন্ন ধরনের ক্যাফে ফ্যাফেতে তোমরা দেখবে এরকম রিপিটার ছোট 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 বসানো আছে। বিশেষ করে কোথায় দেখা যায়? মানি স্কোয়ারে দেখা যায়, কোথায় দেখা যায়? বড় বড় মলে, ঠিক আছে। সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করার জন্য আমরা ছোট ছোট রিপিটার বক্স বসাই। এবং রিপিটার এছাড়াও আমরা ইউজ করি কোথায় বলো তো? প্রত্যেকজনের বাড়িতে তো ওয়াইফাই রাউটার বসিয়ে দিয়ে এসছে জিও, কিন্তু জিও এর সাথে সাথে রিপিটারও বসায়। তোমরা বেসিক্যালি আমি তোমাদেরকে বলছি, তোমরা কেবল লাইনের ক্ষেত্রেও ভাবো, আমাদের যে সেট টপ বক্সগুলো বসে, সেট টপ বক্স থেকে যে লাইন চলে যায়, তারপরে গিয়ে আমাদের পাড়ার প্রত্যেকের পাড়ার, তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা বলবে, ল্যাম্প পোস্টে একটা করে বক্স বসানো থাকে না? ধরো কারোর হচ্ছে সিটি কেবিলে একটা বক্স বসানো আছে, ইয়েস অর নো? তোমার এলাকায় ধরো সিটি কেবিল আর একটা কোনো লাইন চলে, দুজনেরই বক্স লাগানো আছে তো? বলো তোমাদের ল্যাম্প পোস্টের ওখানে, ইয়েস অর নো? হ্যাঁ
হ্যাঁ দাদা। আর যখন সিগন্যাল খুব কম মানে আসে, তোমার চ্যানেল ঠিকঠাক আসছে না, ঝিরঝির করছে, বা ধরো তোমার চ্যানেল প্রপারলি তুমি পাচ্ছই না, নো সিগন্যাল বলে দেখাচ্ছে, তখন দেখবে ওখানকার লোক ওই পার্টিকুলার সিটি কেবিলের টেকনিশিয়ান বা কেউ একজন এসে পকেট থেকে একটা জিনিস বার করে, যেটা দিয়ে ওই তারের সাথে কানেক্ট করে কি সব মেজার করে। তোমরা দেখেছো কি দেখোনি বলো, কে কে দেখেছো? কেউ কখনো লাইফে এক্সপিরিয়েন্স করেছো এই জিনিসটা, দেখেছো? এমনকি তোমার বাড়িতে যখন রাউটারেও কোনো প্রবলেম হবে, তোমরা যখন কল লক করবে তোমাদের জিওতে, সেখান থেকেও লোক এসে একটা মিটার দিয়ে প্রথমে তোমার কেবল লাইনের ওপরে তোমার ফাইবার অপটিক্সের লিঙ্কটাকে চেক করে যে আদৌ লিঙ্ক এক্সিস্ট করছে কিনা, সেখানে কতটা এরর আসছে, ওরা একটা মিটারে ওদের ভ্যালু দেখায়, ইয়েস অর নো, হ্যাঁ কি না? সেই হিসাবে অ্যাকশন নেয়, তাই না? ওইটা বেসিক্যালি ডিবি মিটার, ডেসিবেল মিটার, ওটা ইলেকট্রনিক্সের স্টুডেন্টরা বলে, ঠিক আছে? ডিবি মিটার, সেটা দিয়ে কি হয়, সিগন্যালের স্ট্রেংথ মেজার করে, যে ওরা যে নিয়ারেস্ট, তোমার রাউটারের নিয়ারেস্ট যে রিপিটারটা তোমার বাড়ির বাইরে ল্যাম্প পোস্টে কানেক্ট করেছে, সেই রিপিটার থেকে আদৌ প্রপারলি সিগন্যাল তোমার বাড়িতে আসছে তো? যদি না আসে, ফার্দার ট্রাভেল শুটিং কি তখন ওরা চেক করবে যে তারে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, তার কেটে গেছে কিনা, তারে কোনো রকমভাবে অপটিক্যাল ফাইবারে অনেক কেস হয়, ঠিক আছে, আমি নর্মাল বলছি, তার ছিঁড়ে গেছে কিনা সেটা বা যদি তার এবার কোনো ফল্ট না থাকে, তারে যদি প্রপারলি সিগন্যাল আসছে, তখন ওরা চেক করে যে রাউটারে ইনসাইডে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ঠিক আছে? এই রকমভাবে আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ট্রাভেল শুট করি। এটা তো একেবারে লোয়ার লেভেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কথা বলছি, যারা কিনা একেবারে গ্রাউন্ডে নেমে কাজ করছে, বাট ইন জেনারেল কেস এইগুলোই হচ্ছে বেসিক ট্রাভেল শুটিং, যে ডিবি মিটার দিয়ে ওরা স্ট্রেন চেক করছে। কার স্ট্রেন চেক করছে? বেসিক্যালি রিপিটারটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা, নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতে পারছে কিনা, সিগন্যালটাকে অ্যাম্পলিফাই প্রপারলি করেছে কিনা, সেই জিনিসগুলোকে আমরা ডিবি মিটার দিয়ে, ওই মিটারগুলো দিয়ে চেক করি যে সিগন্যালের স্ট্রেনটা প্রপারলি আসছে কিনা। যদি সিগন্যালের স্ট্রেন যদি দেখা যায় তারও ঠিক আছে, তোমার রাউটারেরও ইন্টারনাল কোনো প্রবলেম নেই, ডেফিনেটলি তার মানে তোমার নিয়ারেস্ট যে রিপিটারটা আছে রাউটারের, সেই রিপিটার প্রপারলি তোমার সিগন্যালটাকে অ্যাম্পলিফিকেশন করতে পারছে না। ক্লিয়ার হয়েছে? তাই জন্য নেক্সট কানেক্টেড ডিভাইসের সাথে তুমি প্রপারলি কমিউনিকেট করতে পারছো না, সেখানে তোমার ল্যাগ, সেখানে তোমার এরর, এইগুলো জেনারেট হচ্ছে। তোমায় ক্লিয়ার? ইয়েস অর নো বলবে। বুঝতে পেরেছো? এটাই অ্যাক্টিভ হাবের মধ্যে থাকে, রিপিটারের মতো একটা জিনিস, যেটাকে কনসেন্ট্রেটর বলে, যেটা প্যাসিভ হবে নেই। ভাই বলো তোমরা, ক্লিয়ার হচ্ছে তো কনসেপ্ট? একদম প্র্যাকটিক্যাল সিনারিও দিয়ে বলবো বলেছি, আমার ক্লাসে এরকম নয় থিওরি দু চারটে তোমাকে লিখিয়ে দেবো নোট, আর তুমি গিয়ে পরীক্ষায় বমি করে দেবে। ওই কেসের জন্য আমার কাছে পড়তে এসো না, অ্যাটলিস্ট যাও আরো মার্কেটে অনেকে আছে দিদি দাদা, তাদের কাছে পড়তে যাও। ভাই আমার কাছে নেটওয়ার্ক শিখতে আসলে প্র্যাকটিক্যাল শেখো। প্যাসিভ নেটওয়ার্কে গিয়ে আমি একটু আগেই বলেছি, সেটা সিগন্যাল শুধু পাস করে দেবে, সেটাকে অ্যাম্পলিফাই করতে পারবে না। তার মানে সিগন্যালের কোনো পরিবর্তনই হবে না স্ট্রেংথের। তুমি যে সিগন্যাল, যে অ্যামাউন্ট অফ অ্যাম্পলিটিউডের সিগন্যাল তুমি ট্রান্সফার করবে, কারণ দেখো আমি এখানে অ্যাম্পলিটিউড এই কথাগুলো কেন বলছি, তোমাদের এই জন্যই প্রথম যে লেকচার নাম্বার 1 বা তোমাদের যে ইউনিট নাম্বার 1 আছে নেটওয়ার্কে, না, সেখানে তোমাদেরকে পরিষ্কার করে সিলেবাসেই লেখা আছে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল আছে কি নেই, কেউ একজন আমাকে বলবে আমি ভুল বলছি কিনা? আছে তো? হ্যাঁ স্যার। এইগুলো কেন শেখানো? কারণ আজকে আমাদের কম্পিউটিং ডিভাইস সমস্ত কিছু ডিজিটালে ওয়ার্ক করে, কিন্তু আমার কম্পিউটার থেকে যে তারটা কানেক্ট করে আমার নেটটা চালাচ্ছি, সেখান দিয়ে তো ভাই ডিজিটাল ডেটা পাস হয় না, সেটার নেচার তো অ্যানালগ, তাই না? তো সেইখানে তো আমার অ্যাম্পলিফিকেশনের কনসেপ্ট আসবে, তার অ্যাম্পলিটিউড আসবে, কারণ যেই তার দিয়ে যে সিগন্যালটা যাচ্ছে সেটা আইদার ভোল্টেজ ইন ফর্ম, নয় তো আইদার কারেন্ট ফর্মে থাকবে, সেটা তো আর 1010 বিট হিসাবে যাবে না রে বাবা, তাই না? তো সেই সিগন্যালের স্ট্রেংথ কেমন আছে, সেই সিগন্যালের স্ট্রেংথটা ডিসাইড হবে না। এবার তোমার যদি সিগন্যালটা কোনো রকম মডিফিকেশন নাই করতে পারে হাব, তাহলে সিগন্যালটা তুমি যেরকম পাঠিয়েছো সেরকমই যাবে, তার অ্যাম্পলিটিউড, তার প্যারামিটারে কোনো চেঞ্জেস হবে না। সেটাই এখানে লিখেছি, ইট অ্যালাউজ দ্য সিগন্যাল টু পাস ফ্রম ওয়ান কম্পিউটার টু আনাদার কম্পিউটার অর ওয়ার্কস্টেশন উইদাউট এনি চেঞ্জ। ঠিক আছে? তার মানে এর দ্বারা, প্যাসিভ হাবের দ্বারা তুমি কিন্তু নেটওয়ার্ক এক্সটেন্ডের কথা ভাবতে পারো না, কিন্তু অ্যাক্টিভ হাব কিছুটা হলেও তোমার নেটওয়ার্ক এক্সটেন্ড করতে পারে। তাহলে অ্যাক্টিভভাবে আমাদের পসিবিলিটি আছে, স্কেলেবিলিটি একটা পয়েন্ট চলে আসছে সেখানে, যে আমি আমার নেটওয়ার্ককে মোর স্কেল করতে পারবো, বাট প্যাসিভ হাব দিয়ে করতে পারবো না। ক্লিয়ার? পয়েন্ট ক্লিয়ার আছে? বলো নেক্সট যাবো। বলো, হাব নিয়ে কারোর কোনো ডাউট নেই তো? আর স্টিল নাও সবার যদি ভালো লাগে একবার হার্ট সাইন ক্লাসে স্টিল নাও যদি ভালো লাগে, যেহেতু এটা সবার জন্য ক্লাসটা, আমি ইউটিউবেও এটা এমনকি দিয়ে দেবো, যাতে কিনা যারা কিনা নেটওয়ার্ক শিখতে চাইছে তারা নেটওয়ার্ক জানে। ক্লিয়ার সবার? ইয়েস অর নো? থ্যাংক ইউ। চলো তাহলে নেক্সট মুভ করছি আমি। হ্যাঁ, নেক্সট আমরা যাব ব্রিজ। ব্রিজের কথা যদি বলি, ব্রিজ হচ্ছে নেক্সট লেভেল ডিভাইস, যে কিনা হাবের মতোই কাজ করবে, বাট এখানে ব্রিজ আর সুইচ মোর অর লেস সেম।
ব্রিজ কি করবে, নট অনলি শুধুমাত্র তোমার ডেটাকে ফরওয়ার্ড করে দেবে লাইক হাব, ব্রিজের মধ্যে কিন্তু স্টোর থাকে হচ্ছে প্রত্যেকটা কানেক্টেড পোর্টের সাথে অ্যাসোসিয়েটেড বা কানেক্টেড ডিভাইসের ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে ব্রিজ কিন্তু ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসের বেসিসেই ডেটা প্যাকেটকে ফরওয়ার্ড করে। ক্লিয়ার হয়েছে ভাই? বলো ভাই, হাঁপিয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? কি বললাম? কি বললাম ভাই? হ্যাঁ বল ভাই। দাদা আরেকবার বলো। বললাম ব্রিজ কিন্তু ম্যাক অ্যাড্রেস, যেটাকে কিনা ফিজিক্যাল অ্যাড্রেস বলে, মিডিয়া কন্ট্রোল অ্যাক্সেস বা সরি অ্যাক্সেস, ঠিক আছে, সেইটার বেসিসে কিন্তু কি হয়, ডেটা প্যাকেটকে ট্রান্সফার করে। ফর অ্যান এক্সাম্পল, এই পোর্ট দিয়ে আমার একটা কম্পিউটার লাগানো আছে, ধরো এই কম্পিউটারটা, ঠিক আছে, এর ম্যাক অ্যাড্রেস আছে। ধরো এই কম্পিউটার কানেক্ট আছে, এখানে একটা কম্পিউটার ফর অ্যান এক্সাম্পল, এরও ম্যাক অ্যাড্রেস আছে। ডেফিনেটলি এর ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস যেটাকে বলি সেটা থাকবে, সেটা আমি পরে আলোচনা করব। ম্যাক অ্যাড্রেস কি, ধরো A0 ডট এরকমভাবে লেখা হয়, হ্যাঁ 2B ডট, তোরা চেক করে দেখবি নেটে, ধর এরকম লেখা হচ্ছে, এটা ধর A1 ডট B2 ডট C6 ডট 78 ডট 2E। তাহলে এই ম্যাক অ্যাড্রেস আর এই ম্যাক অ্যাড্রেসের মধ্যে কমিউনিকেট করতে চাইছে। তাহলে ব্রিজ প্রথমে চেক করবে যে এই যে পোর্ট, এটাকে লেটসে আমি বলছি পোর্ট 1 আর লেটসে এটাকে বলছি পোর্ট 2। সো ব্রিজ দেখবে পোর্ট 1 এর সাথে কোন ডিভাইসটা অ্যাসোসিয়েটেড। কিভাবে চেক করবে কোন ডিভাইসটা অ্যাসোসিয়েটেড? ও চেক করবে ম্যাক অ্যাড্রেসের রেসপেক্ট, দেখবে যে এই পোর্টের সাথে কোন ফিজিক্যাল অ্যাড্রেসটা তোমার কানেক্টেড। সো ওই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ট্রেস করে বুঝতে পারবে এটা রামের কম্পিউটার। আর রাম কার সাথে কমিউনিকেট করতে চাইছে? মহাভারতের যুগে, সরি রামায়ণের যুগে সীতার সাথে। তো এতেও চেক করবে যে পোর্ট 2 কার সাথে কানেক্টেড এবং তার ম্যাক অ্যাড্রেস কি, এবং এই দুটো ম্যাক অ্যাড্রেসের বেসিসে ও ডেটা প্যাকেটটা পাঠাবে। যখন ডেটা প্যাকেটটা ব্রিজ ফরওয়ার্ড করবে তখন ও কি করে দেবে জানিস? দেখে রাখ, এইভাবে শিখবি তোরা। ও ডেটার সাথে সাথে এটাকেও অ্যাড করে, প্যাকেটটাকে অ্যাড করে পাঠাবে। ব্রিজ কি করবে? ডেটার সাথে সাথে প্যাকেটটাকে অ্যাড করে পাঠাবে। যখন রাম কোনো একটা মেসেজ পাঠাচ্ছে তখন রামের ম্যাক অ্যাড্রেস এখানে লেখা থাকবে, এটা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস। রাম কোনো একটা ডেটা পাঠাচ্ছে সীতাকে ফর অ্যান এক্সাম্পল বলছে কেমন আছো, লেটসে আমি বলছি, ঠিক আছে, সেটাকে বলা হয় পেলোড, মানে অ্যাকচুয়াল ডেটা। ডেটাটা থাকলো, ডেটাটা কার কাছে পৌঁছাবে? এখানে লেখা থাকবে কি ডেস্টিনেশন, তোমরা বলবে কি হবে? ম্যাক অ্যাড্রেস। কার ম্যাক অ্যাড্রেস? কার ম্যাক অ্যাড্রেস? সীতার। আর এটা হচ্ছে রামের ম্যাক অ্যাড্রেস। তার মানে ব্রিজ কি করছে? ব্রিজ এই ফরম্যাটটা ক্রিয়েট করে দিচ্ছে যাতে কিনা বুঝতে পারে যে নেক্সট আমার কার কাছে ডেটাটা যাবে। বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার হয়েছে? তাহলে রামের একটা ম্যাক অ্যাড্রেস আছে, সীতার ম্যাক অ্যাড্রেস আছে, দুটো ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন যখনই ইনিশিয়ালি ব্রিজের সাথে তুমি এই দুটো মেশিনকে ইউজিং ইথারনেট কেবল, এগুলো কি কেবল? এগুলো কি কেবল? ইথারনেট কেবল। তো ইথারনেট কেবল দিয়ে যখনই তুমি এই দুটো ডিভাইসকে কানেক্ট করে দিয়েছো এই পোর্টগুলোর সাথে, অটোমেটিক্যালি ও ফার্স্টেই ইনফরমেশনগুলো ওর কাছে চলে গেছে ব্রিজের কাছে যে রামের কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেস কি অ্যান্ড সীতার কম্পিউটারের ফিজিক্যাল অ্যাড্রেস কি। বেসড অন ম্যাক অ্যাড্রেস ও কি করলো? ডেটা প্যাকেটটাকে ফরওয়ার্ড করলো লাইক দিস। ডেটা প্যাকেটের ফরম্যাটটা এরকম হবে, সোর্স ম্যাক অ্যাড্রেস, পেলোড অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। বুঝতে পেরেছো? তাহলে যে অ্যাকচুয়ালি রিসিভ করার কথা সেই শুধু রিসিভ করবে, ইয়েস অর নো? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ দাদা। ক্লিয়ার হয়েছে কি হয়নি? ক্লিয়ার হয়েছে? বুঝবো কি তোমরা যারা যারা কলেজে রাউটার ব্রিজ পড়িয়েছে, টিচাররা এইভাবে পড়িয়েছে? ফ্র্যাঙ্কলি বলবে, দেখো পড়াতেই পারে আমার থেকে ভালো, আমিও খুব বিশাল কিছু জানি না। পড়িয়েছে এইভাবে? তোমরা বুঝেছো ব্রিজ নাকি না জাস্ট ডেফিনেশন করেছো? মাইকটা অন করে বলো ভাই, আমি চ্যাট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আমাদের ক্লাস এখনো করায়নি, মানে হয়নি এইটা? দেখ, তার মানে ব্রিজের ব্যাপারে আমি দুটো পয়েন্ট লিখেছি, ঠিক আছে? যাদের হয়েছে তারা দেখ, এটা ব্রিজ ডেটাকে রিসিভ করবে বা ইনফরমেশনকে রিসিভ করবে ফ্রম ওয়ান নেটওয়ার্ক অ্যান্ড দেন এটাকে এক্সামিন করবে। এক্সামিন মানে কি? যেটা আমি বলেছিলাম তোদেরকে, যে রামের ম্যাক অ্যাড্রেস কি, কোন ম্যাক অ্যাড্রেসে যাবে, সীতার ম্যাক অ্যাড্রেস কি। আচ্ছা, রাম সীতাকে মেসেজটা পাঠাতে চেয়েছে, আচ্ছা তাহলে রামের ম্যাক অ্যাড্রেস এইটা কেন? ও তো রাম শ্যাম বা রাম সীতা তো চেনে না, ব্রিজ চেনে ম্যাক অ্যাড্রেস। ব্রিজ বোঝে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাড্রেস।
তো ফিজিক্যাল অ্যাড্রেসের বেসিসে ব্রিজ এক্সামিন করবে যে কোন ম্যাক অ্যাড্রেস থেকে কোন ম্যাক অ্যাড্রেসে ডেটা প্যাকেটটাকে পাঠাতে হবে, এবং ওই এক্সামিং প্রসেসটা বেসিক্যালি নোট ডাউন করা হয় ম্যাক অ্যাড্রেস টেবিলের দ্বারা। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, হ্যালো, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ দাদা, বুঝলি। হ্যাঁ দাদা। এবং এই ম্যাক অ্যাড্রেসের টেবিলের দ্বারা ও বুঝতে পারে ব্রিজ যে আমার এই পোর্টের সাথে 1 নম্বর পোর্টে রাম কানেক্টেড, 2 নম্বর পোর্টে সীতা কানেক্টেড, আর 3 নম্বর পোর্টে যদু, যে কোনো একজন রাম শ্যাম যদু এরকম কানেক্টেড 3-4। তা আমি সীতাকেই পাঠাবো, আমি যদু আর ইসেকে পাঠাবো না। তাহলে আমি কি করব, আমি 1 নম্বর পোর্ট থেকে যে 2 নম্বর পোর্টেই মেসেজটা যাবে সেটা বুঝবে কি করে? ইউজিং ম্যাক অ্যাড্রেস টেবিল। ম্যাক অ্যাড্রেস টেবিল যখনই ট্রেস করবে তখনই বুঝে যাবে যে, ধরো আমি আরো ভালো করে তোমাদেরকে বোঝাই, এখানে এটা হচ্ছে সীতা, এটা হচ্ছে রাম, ঠিক আছে, এটা হচ্ছে ধরো ম্যাক 1, এটা হচ্ছে ম্যাক 2, আর এটার সাথে কোন পোর্ট কানেক্টেড? সীতার সাথে 2 নম্বর পোর্ট কানেক্টেড, রামের সাথে 1 নম্বর পোর্ট কানেক্টেড, আর একটা নাম বলো না, শ্যাম, ঠিক আছে, শ্যাম। শ্যামের ম্যাক অ্যাড্রেস হচ্ছে ম্যাক 3, পোর্ট 3 নম্বরের সাথে কানেক্টেড। যখনই রাম সীতাকে পাঠাবে মেসেজ, তখন ও কি করবে? ম্যাক অ্যাড্রেসটা চেক করবে ব্রিজ, আর এই ম্যাক অ্যাড্রেসটা চেক করবে, ইয়েস অর নো, হ্যাঁ কি না? এবং এর সাথে চেক করবে যে এই ম্যাক অ্যাড্রেসটা কোন পোর্টের সাথে অ্যাসোসিয়েট। আবার যেখানে মেসেজ পাঠাতে চাইছো তারও ম্যাক অ্যাড্রেসে চেক করে সে দেখবে যে কোন পোর্টের কি, কোন পোর্টের সাথে অ্যাসোসিয়েট। যখনই দেখলো যে 1 নম্বর পোর্ট রামের, আবার রাম মেসেজটা পাঠাতে চেয়েছে সীতার কাছে অনলি, তাহলে আমার এই 1 নম্বর পোর্ট থেকে ডেটাটা কোথায় যাবে? অনলি 2 নম্বর পোর্টে যে মেশিনটা কানেক্ট আছে তার কাছেই, নট 3 নম্বর পোর্টে যে মেশিনটা কানেক্ট আছে তার সাথে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো না আবার বলবো? হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ দাদা। চেক করা হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস রামের, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস 1 বা ম্যাক অ্যাড্রেস 2, এখানে যা দিয়েছি সেই ম্যাক, এই যে টেবিলটা থেকে চেক করছে যে এই ম্যাক অ্যাড্রেসের সাথে কোন পোর্টটা কানেক্টেড। যেই পোর্টটা কানেক্টেড সেই মেশিনকেই আমি প্যাকেটটা শুধু পাঠাবো, ডেটাটাকে ফরওয়ার্ড করব, বাকি কোনো পোর্টে থাকা কোনো মেশিনকে আমি ডেটা ফরওয়ার্ড করব না। এই জন্য আমরা বলছি ব্রিজের বুদ্ধি আছে, যেটা আমাদের হাবে ছিল না। হাব হলে কি হতো? 1কেও পাঠিয়ে দিত, তাই না? 1 থেকে 2কে পাঠালে 2কেও পাঠাতো, 3কেও পাঠাতো, কারণ ওর কাছে এই ম্যাক টেবিলের কনসেপ্টটাই নেই ওর মধ্যে। বুঝতে পেরেছো? ওর কাছে শুধু বলা আছে ভাই তোর সাথে যে কটা পোর্ট কানেক্টেড আছে সব পোর্টে তুই মেসেজ পাঠিয়ে দিবি। ওই জন্য ও সব মেসেজকে ব্রডকাস্ট করে, কিন্তু ব্রিজ করবে না। ক্লিয়ার? ক্লিয়ার অর নট বলো? হ্যাঁ ক্লিয়ার দাদা। দাদা বাট তুমি আমাকে হ্যাঁ বলো, কোশ্চেন বলো, করো কোশ্চেন করো। দাদা বলছিলাম, যখন একজনের থেকে যে ডেটাটা রিসিভ করবে আরেকজনের কাছে সেন্ড করার জন্য, তখন কি ওই ডেটার সাথে কি যাকে সেন্ড করবে তার ম্যাক অ্যাড্রেসটাও পেয়ে যাবে? এক্স্যাক্টলি যখন ডেটাটা যখন যাবে না, তখন ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন সোর্স ম্যাক অ্যাড্রেসটা পেলোড মানে তোমার অ্যাকচুয়াল ডেটার সাথে মার্জ হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি ফর এক্সাম্পল ভাবো না, নর্মাল একটা পোস্ট অফিসের কথা ভাবো, বা নর্মাল একটা চিঠির প্রসেস ভাবো না। তোমার যদি চিঠিটা পাঠাতে হয় কারোর অ্যাড্রেসে, তাহলে তোমার অ্যাড্রেস প্লাস চিঠিতে যাকে পাঠাবে তার অ্যাড্রেস লিখে তার মধ্যে খামের মধ্যে তুমি সেই চিঠিতে যা লেখা লিখে পাঠাও কি পাঠাও না বলো? নাকি না শুধু তোমার অ্যাড্রেস থাকে আর যাকে পাঠাও তার অ্যাড্রেস থাকে না? হ্যাঁ কোনটা? হ্যাঁ দাদা। বা যাকে পাঠাও তার অ্যাড্রেস আছে, তোমার অ্যাড্রেস নেই, তাহলে তুমি যখন পোস্ট অফিসে ড্রপ করবে, পোস্ট অফিস বুঝবে কি করে যে কে এই চিঠিটা কাকে পাঠাতে চেয়েছে? ট্র্যাক করতে পারবে? বা ধরো পাঠিয়ে দিলে এটা কি কেস হবে? হ্যাঁ দাদা তাতে আমার কি, আমার অ্যাড্রেস না দেওয়া আছে, যার অ্যাড্রেস দেওয়া আছে তার বাড়িতে তো চলে যাবে। সে যদি বাই চান্স রিসিভ না করে, তারপরে ফার্দার কি হয়, দুজনেরই অ্যাড্রেস থাকে, যখন কোনো মেসেজ রিসিভ না হয় বা পোস্ট অফিসে কোনো চিঠি গেল সেটা রিটার্ন হয়ে গেল, তখন ফার্দার আবার যে চিঠিটা পাঠিয়েছে তাকেই তো ট্র্যাক করে তার বাড়িতে এসে যায় যে না আপনার চিঠি আর যায়নি, জায়গায় যায়নি। ইয়েস অর নো? বা লেটস সে কুরিয়ার সার্ভিসে কোনো একটা গিফট কাউর জন্য পাঠাচ্ছ, সে অনেক দূরে থাকে, সে রিসিভই করেনি, গিফটটা ফেরত এসে আবার তোমার কাছেই তো, তোমার বাড়িতে এসে পোস্ট অফিসের লোক দিয়ে যায় না আপনার গিফট নেয়নি, বা যেখানে যা ছিল তারা রিসিভ করেনি, তখন তুমি কি করো? রিট্রান্সমিট করো। তাহলে রিট্রান্সমিট মানে তুমি ফার্দার আবার সেন্ড করো, যায়নি, তোমার অ্যাড্রেসে ভুল আছে, তোমার অ্যাড্রেস কারেকশন করো, এই করো, যাই করো। তা সেইটা করার সুযোগ তো দিতে হবে পোস্ট অফিসকে, যেমন এখানেও ব্রিজকে তো সুযোগ দিতে হবে যে কে ডেটা প্যাকেটটা পাঠাচ্ছে কার কাছে যাবে। যদি এর মধ্যে কোনো একটা মিসিং হয়ে যায় তাহলে ডেটা রিট্রান্সমিশন পসিবলই হবে না।
তাই না? ইয়েস অর নো? তুমি ভেবে যাবে যে ওর ডেটা রিসিভ করেছে, তুমি এইভাবে বসে থাকবে, মনে তোমার মনোমালিন্য স্টার্ট হয়ে যাবে, এ বাবা আমাকে তো রিপ্লাই দিল না, ইস আমি ওর জন্য পাঠালাম, এরকম একটা ব্যাপার ফর অ্যান এক্সাম্পল, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো না হয়, তো ফেথফুল কমিউনিকেশন হচ্ছে না। আমাদের প্রথমেই কথা হচ্ছে কি ডেটা কমিউনিকেশন যেন ফেথফুলি হয়। ইয়েস অর নো? সেটা তখনই হবে যখন কিনা দুজনেই ম্যাক অ্যাড্রেস থাকবে পেলোডের সাথে। ক্লিয়ার হয়েছে বলো কনসেপ্ট? ইয়েস অর নো? হ্যাঁ দাদা ক্লিয়ার। বাকি কার কোনো কোশ্চেন আছে বলো? কোশ্চেন থাকলে করবে ভাই, বোন, সরি শুধু ভাই বললে হবে না, কেন অনেক বোনও আছে। বলো, ক্লিয়ার হয়েছে? তাহলে এটাই হলো ব্যাপার। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে ব্রিজ কিভাবে কাজ করে, ঠিক আছে? ব্রিজ তাহলে ডেটাটাকে সেন্ড করে তোমাকে কি করে দেবে, সেকেন্ড নেটওয়ার্কের ম্যাক অ্যাড্রেসের অ্যাকর্ডিং সেকেন্ড যে ডিভাইসটা আছে তাটাকে সেন্ড করবে ম্যাক অ্যাড্রেসের বেসিসে। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে ম্যাক অ্যাড্রেসের বেসিসে, ঠিক আছে? হাঁপিয়ে গেছি তো তার। ক্লিয়ার হয়েছে বলো? ক্লিয়ার না হলেও বলবে, বোঝাবো আবারও প্রথম থেকে, আমার কোনো অসুবিধা নেই। যেইটুকুনি পড়াবো ওইটুকুনিতে যেন ট্রান্সপারেন্সি থাকে। হ্যাঁ আমি ক্লিয়ার পুরো দাদা, এখান দিয়ে বুঝে গেছি, আমাকে একটুকুনিও অন্য কোনো জায়গা থেকে কিছু বুঝতে হবে না। বলো এইরকম কনফিডেন্স পাচ্ছ কিনা বলবে, না পেলেও আমাকে বলবে, আমি চেষ্টা করবো আবারও বলার। বলো দাদা সুইচের ক্ষেত্রে কি সেম এই ম্যাক অ্যাড্রেসে বেসিসেই ট্রান্সফার হয়? কিসের বেসে? সুইচে? হ্যাঁ সুইচেও তাই রে, সুইচ, হ্যাঁ সুইচে। কিন্তু সুইচকে হ্যান্ডেল করা অনেক বেশি ইজি লার্জার নেটওয়ার্কিং এ। তুই ব্রিজ দিয়ে লার্জার নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবি না, বুঝতে পারলি? ঠিক আছে। ব্রিজ দিয়ে যখন তুই লার্জার নেটওয়ার্ক বানাবি না, ঠিক আছে, সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের জন্য ঠিক আছে, কিন্তু মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনের জন্য কিন্তু তুই ব্রিজ দিয়ে করতে পারবি না, ঠিক আছে? ঠিক আছে। তাহলে লার্জার স্কেলে বানাতে গেলে আমরা কোনটা ইউজ করব? সুইচ ইউজ করব, লেয়ার 3 সুইচ ইউজ করব, লেয়ার 2 সুইচও ইউজ করব না। লেয়ার 3 সুইচ অনেক বেশি এফিশিয়েন্ট, কনফিগারেশন অনেক সুইচই করব, বাট হ্যাঁ বল 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 কি বলছিস? বলছি যে লেয়ার 3 টা ইউজ করতে হবে, বাট মানে সুইচ ইউজ করা যাবে, তাই তো? সুইচ ইউজ করবি বাট ব্রিজ ইউজ করবি না, কারণ ব্রিজ হ্যান্ডেল করতে পারবে না সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের জন্য তোমার, ঠিক আছে? বা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করার জন্য কোনো একটা কলিশন ডোমেনকে ব্রেক করে, এবার কলিশন ডোমেন কি এগুলো পুরো নেটওয়ার্ক আমার কাছে যখন পড়বি তোরা আর কোনো কোশ্চেনই থাকবে না যে এই জিনিসটা কি, শুধু মাথায় রাখবি ব্রডকাস্ট ডোমেন, একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন বানানোর জন্য আমরা ব্রিজ ইউজ করবো। কিন্তু যখন আমাদের অনেকগুলো ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করতে হবে বা এরকম কেসেস আসবে, তখন আমরা ব্রিজ আমাদের জন্য এফিশিয়েন্ট অপশন নয়, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আর আরেকটাও জিনিস, ব্রিজে যেটা হয়, ব্রিজ হচ্ছে তোমার সিমিলার টাইপ অফ নেটওয়ার্ক সেগমেন্টকে কানেক্ট করে। বুঝতে পারলে না কথাটা? তো কি বললাম, এইটা কিন্তু ব্রিজ শুধু খুব ইম্পর্টেন্ট কথা বলছি, শোন ভালো করে। এই যে আমি তোকে বললাম যে ল্যান 1 আর ল্যান 2 এরা দুজন, এই ল্যান 1 ল্যান 2 কে কানেক্ট করার জন্য আমরা মাঝখানে ব্রিজ ইউজ করছি, এটা মাস্ট, এটা মাথায় রাখতে হবে। ল্যান 1 এবং ল্যান 2 দুটো সেম প্রোটোকলে রান করছে। যদি সেম প্রোটোকলে রান না করে, ব্রিজ এফিশিয়েন্ট ওয়েতে কমিউনিকেট করাতে পারবে না ল্যান 1 এর কোনো একটা মেশিনের সাথে ল্যান 2 এর কোনো একটা মেশিনকে। বুঝতে পেরেছো? সেম সিমিলার কাইন্ড অফ তোমার ল্যান নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য ব্রিজ ইউজ করছি। সিমিলার কাইন্ড অফ কিভাবে বলতে পারছি, যখন দুটো ডিফারেন্ট ল্যান নেটওয়ার্ক সেম প্রোটোকল ইউজ করে তারা তাদের নিজেদের মধ্যে কমিউনিকেট করছে, ওই রকম দুটো ল্যান নেটওয়ার্কে যখন আমরা কানেক্ট করব তখন আমাদের ব্রিজ ব্যবহার করব। কিন্তু যখন যদি দেখা যায় যে দুটো ডিফারেন্ট প্রোটোকলে রান করছে দুটো ল্যান নেটওয়ার্ক, তখন কিন্তু ব্রিজ এফিশিয়েন্ট ওয়েতে কমিউনিকেট করাতে পারবে না। ক্লিয়ার হলো? আরো ডিটেইলসে বললাম, ক্লিয়ার হলো এবার? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? দাদা প্রোটোকল বলতে এখানে, প্রোটোকল বলতে ধর এইখানে আমরা লেটসে বলছি এসএনএমপি প্রোটোকল ইউজ করছি, আর এখানে আমরা POP3 প্রোটোকল ইউজ করছি ফর অ্যান এক্সাম্পল, তাহলে কিন্তু ব্রিজ এফিশিয়েন্ট ওয়েতে কমিউনিকেট করতে পারবে না ল্যান 1 এর সাথে ল্যান 2 এর, ঠিক আছে? এবার এসএনএমপি POP এগুলো সব খাবে না তুমি? হ্যাঁ 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 বল। বলছি ল্যান 1 আর ল্যান 2 যেটা আছে দুটো কি এসএনএমপি হতে হবে বা নয়তো পিওপি হতে হবে, তাই তো? পিওপি হতে হবে, তবে গিয়ে ব্রিজ এফিশিয়েন্ট ওয়েতে কমিউনিকেট করাতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এটাও লিখে রাখো যে ব্রিজ কি করে, এখানে লিখে নি, ব্রিজ অলওয়েজ কানেক্ট টু সিমিলার নেটওয়ার্ক সেগমেন্ট টুগেদার। লিখে রাখো কি বলছি, আ ব্রিজ অলওয়েজ কানেক্ট টু সিমিলার, কি বললাম, সিমিলার নেটওয়ার্ক
সেগমেন্টস টুগেদার। আমি অনেক এক্সট্রা ক্লাস নিয়ে নেবো, চিন্তা করিস না, কিন্তু যখন শেখাচ্ছি ভালো করে শেখ। অনেকের মনে হবে, আগের দিনও দীপা আমাকে বললো দাদা সিলেবাস কমপ্লিট করবো কি করে 9টা চ্যাপ্টার, বাট আমি তোকে বলছি সিলেবাসও কমপ্লিট হবে এবং যেইটুকুনি শিখবি এই ওয়েস্ট বেঙ্গলে বাকি সমস্ত ডিপ্লোমা স্টুডেন্টদের থেকে অনেক বেটার শিখবি। কি এইটা ফিল হয়েছে এইটুকুনি পড়ে আমার কাছে, নাকি না হয়নি? সেটা আর আরেকটা জিনিস কি বললাম, যখন একটা বিগ কলিশন ডোমেনকে আমরা ব্রেক করব, ব্রেক করে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন বানাবো, ঠিক আছে, তখনই অনলি কিন্তু আমরা কি ইউজ করব, ব্রিজ। সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন, যখন একটা বিগ কলিশন ডোমেনকে ব্রেক করে সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন বানাচ্ছি তখনই আমরা ব্রিজ ইউজ করবো। ব্রডকাস্ট ডোমেন কি সেটা তো আমরা পরে দেখছি, ঠিক আছে, সেটা তো আমরা ধীরে ধীরে নেটওয়ার্ক শিখবো। এত জিনিস যদি একেবারেই বলে দিই এখন, তাহলে তো মাথায় নিতে পারবি না, ঠিক আছে, আর তারপরের দিন থেকেই তোর মনে হবে যে না এই ক্লাসটা আমার জন্য নয়, এখানে অ্যাডভান্স পড়ানো হয়, এখানে বেসিক কিছু পড়ানো হয় না, আমি তাই যাবো না কলিশন ডোমেনে। জাস্ট বলে রাখলাম, লেখার সময় তো লিখতে হবে পরীক্ষাতে এই টার্মগুলো, তাই হয়েছে। বল, যাবো নেক্সট। হ্যাঁ ব্রিজেরও অনেক ক্লাসিফিকেশন হয়, এই ব্রিজ সেই ব্রিজ, আমি অত কিছু বললাম না। ব্রিজেরও অনেক পাওয়ার সেগমেন্ট, পাওয়ার পয়েন্ট অফ ভিউ থেকে মেমোরি এলিমেন্ট, এই সেই হাবিজাবি অ্যাড ফ্যাড, ওগুলোর রেসপেক্টও ব্রিজ অনেক ধরনের হয়, বাট ওটা আমার পয়েন্ট অফ ভিউ নয় ক্লাসে, তো আমি ওটাকে স্কিপ করলাম। সুইচ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুইচ কি বলো? সুইচ হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, বাট এটাতে সুবিধা কি, ব্রিজের একটাই সমস্যা ছিল, ব্রিজে এত নাম্বার অফ পোর্ট অ্যাভেলেবেল নেই। ব্রিজ মার্কেটে যেটা পাওয়া যায় ম্যাক্সিমাম 12, 14 এইরকম, বা 20, ধর ম্যাক্সিমাম বলছি 22, 24 এত পোর্ট অব্দি অ্যাভেলেবেল, তাও অ্যাভেলেবেল না, কিন্তু মিনিমাম পোর্টই তোর 24, 22 খানা পোর্টে তোরা ইসে পাস, সুইচ পাস। তো সুইচ হচ্ছে এমন একটা নেটওয়ার্কিং ডিভাইস যাতে প্রথম পয়েন্ট হচ্ছে অনেকগুলো পোর্ট অ্যাভেলেবেল থাকে, যাতে কিনা তোরা প্রত্যেকটা ডিভাইসকে কানেক্ট, মানে অনেক বেশি নাম্বার অফ ডিভাইসকে কানেক্ট করতে পারিস, ঠিক আছে। মানে ধর আমি যদি এখন 100 খানা কম্পিউটার বাদ দিয়ে একটা ল্যান নেটওয়ার্ক বানাতে চাই, তাহলে তোরা বল আমাকে, ব্রিজ ইউজ করবি না সুইচ ইউজ করবি, কোনটা? একটা ল্যান বানাবো যেখানে 100 খানা কম্পিউটার আছে, সুইচ ইউজ করব। সুইচে কেন? সুইচে আমার মোর নাম্বার অফ পোর্ট অ্যাভেলেবেল থাকে রাদার দ্যান আমাদের ব্রিজ। ব্রিজে এত নাম্বার অফ পোর্ট কখনোই অ্যাভেলেবেল থাকে না, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আমরা মাল্টিপল নাম্বার অফ কি এন্ড পয়েন্ট ডিভাইস বা তোমার ওয়ার্ক স্টেশনকে কানেক্ট করতে পারি ইউজিং সুইচ। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? বাট এখানে একটা সুবিধা আছে কি, এটা একটা ইন্টেলিজেন্স ডিভাইস। কেন স্যার এটা একটা ইন্টেলিজেন্ট ডিভাইস? কারণ এর মধ্যে মেমোরি আছে। মেমোরি না থাকলে ভাই কোনোদিনই তোর ওই কাজটা সম্ভব হতো না। তুই যে রেখে দিবি না, তোর কি বলবো ওটাকে, কি বলে, এই যে ম্যাক অ্যাড্রেস টেবিলটা রেখে দিবি, সেই ম্যাক অ্যাড্রেস টেবিল রাখার জন্য তো তোদের ডেফিনেটলি ইসে লাগবে, মেমোরি লাগবে, হ্যাঁ কি না? স্টোর হয় কোথায় ভাই আমাকে বল, স্টোর হয় কোথায়? মেমোরিতে দাদা, মেমোরিতে স্টোর হয়। তাহলে মেমোরিতে যদি স্টোর হবে, তাহলে মেমোরি এলিমেন্ট ছাড়া ম্যাক অ্যাড্রেসটা থাকবে কোথায়? ম্যাক অ্যাড্রেসের টেবিলটা থাকবে কোথায়, হ্যাঁ কি না বল? থাকবে কোথায়, তাই না? এই কথাটা মাথায় আসেনি যে থাকবে কোথায়? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সুইচের মধ্যে কিন্তু মেমোরি থাকে, এবং সেই মেমোরির মধ্যে কি স্টোর থাকে? কি স্টোর থাকে? ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস টেবিল। এবং এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা থেকে কোথায় ডেটা কার কাছে যাবে সেটা বুঝবে কে? কে হেল্প করবে? কোন প্রোটোকল? একটু আগেই পড়িয়েছি, এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। ফুল ফর্মটা লিখে রাখো, এআরপি কি এর ফুল ফর্ম? অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, রেজুলেশন প্রোটোকল, ঠিক আছে? বুঝতে পেরেছো কি পারোনি বলো এইটুকুনি? আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা লেয়ার 2 ডিভাইস। ম্যাক অ্যাড্রেস কি স্যার? ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা লেয়ার 2 ডিভাইস, ঠিক আছে? ওকে, এই যে প্রসেসটা আমি তোকে বললাম আগে, সেই একই জিনিস, যে ওরা চেক করবে যে কোন পোর্টের সাথে কি ম্যাক অ্যাড্রেস কানেক্টেড আছে, এবং তাকেই শুধু ডেটাটা পাঠাবে, বাকিদের নয়। এটাই একটা সুবিধা, শুধুমাত্র সেই একমাত্র চাইলে তাদেরকে পাঠানো যায়।
এবার সুইচ অনেক ধরনের হয়, এটা হচ্ছে ফিজিক্যাল সুইচ, যেটা কিনা প্রত্যেকটা কলেজের বা ইসের যে ল্যান সেট আপটা করা হয় তার বাইরেই কানেক্ট থাকে। বাট কিছু কিছু সুইচ আছে যেটা ভার্চুয়াল মেশিনে থাকে, যেটা কিনা ভার্চুয়ালি আমাদের ভার্চুয়াল মেশিনের জন্য ভার্চুয়াল মেশিনের জন্য আমাদের থাকে। আমি ভার্চুয়াল মেশিনেরটাও তোদেরকে আমি প্র্যাকটিক্যালি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। আরে ভাই বন্ধ হয়, ডিসকার্ড মুছে নি একটু, হ্যাঁ একটু সময় দে আমাকে, মুছতে দে। ইয়েস অর নো? আর বেশিক্ষণ নয়, আর মাত্র কিছুক্ষণ আজকে ক্লাসটা নেব, তারপরে আবার দেখছি ম্যারাথন নেব বলেছি না, দেখছি রাতে আমি জানাচ্ছি, আবার আফটার ডিনার আমি জানাচ্ছি, ঠিক আছে, যে হবে কি হবে না, চলবে কি চলবে না। আজকে তোরা যদি চাস চলবে, আমার কোনো অসুবিধা নেই, বাট তবু আমি একটুখানি দেখছি, কারণ সিলেবাসটাও কমপ্লিট করাতে হবে, হিউজ সিলেবাস, এটাও আমাকে মাথায় রাখতে হবে, সেটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যদি ভালো লাগে তবেই। দেখো কার কার কে কে ভিএমওয়্যার এখানে ইউজ করিস, মাইকটা অন কর, কেউ ইউজ করিস? করি দাদা। ভেরি গুড, তাহলে তুই নেটওয়ার্কে অবশ্যই এখানে জানি সুইচ নেওয়া যায়, সব কিছু নেওয়া যায়। ফর অ্যান এক্সাম্পল আমি যদি এইখানে খুলি, আমি যদি উইন্ডোজ, আরে ভাই কি রে দাদা, এখানে যদি আমি উইন্ডোজ 10 খুলি, তার কনফিগারেশনে যাই, তাহলে ওখান থেকে তুই কি পাবি বল? এখানে দেখ, এখানে প্রসেসর, নেটওয়ার্ক ব্রিজ, অটোমেটিক, ঠিক আছে, এখানে সমস্ত জিনিস দেওয়া আছে। তো এগুলো হচ্ছে ভার্চুয়াল সুইচ, এগুলো রিয়েলি এক্সিস্ট করে না, বাট এগুলো দিয়ে আমরা প্রোটোটাইপ মডেল বানিয়ে আমাদের কাজ করতে পারি। বাট এই যে ছবিতে যেটা দেখলি সেটা হচ্ছে অ্যাকচুয়াল সুইচ, যেটা কিনা ইন্ডাস্ট্রি এবং আমাদের কম্পিউটার ল্যাবের বাইরে বা আমাদের অফিসের বাইরে বিভিন্ন ছোট ছোট ল্যানের সাথে এস্টাবলিশ করতে ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা একটা লেয়ার 2 ডিভাইস, ঠিক আছে, আর এটা ম্যাক অ্যাড্রেস টেবিলের উপরেই রান করে, যেমন আমি যেটা বোঝালাম সেই সেম জিনিসটাই এখানেও হয়, সুইচেও হয়। সুইচ অনেক এফিসিয়েন্ট ওয়েতে করতে পারে এবং মোর নাম্বার অফ ডিভাইসকে কানেক্ট করতে পারে, কারণ এর অনেক নাম্বার অফ পোর্ট অ্যাভেলেবেল আছে। তাহলে দেখো এটাই লেখা আছে, নেটওয়ার্ক সুইচ হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস যেটাকে নেটওয়ার্ক সেগমেন্টগুলোকে কানেক্ট করতে পারে। এবং সুইচ ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস, লেয়ার 2 ডিভাইস, এই জন্য এটাকে বলা হয় ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস। একেবারে লোয়ার লেভেলটা হচ্ছে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার, তার উপরে ডেটা লিঙ্ক লেয়ার। তো ডেটা লিঙ্ক লেয়ারের ডিভাইস হচ্ছে কে? সুইচ, ঠিক আছে। তারপরে দাদা লেয়ারের ব্যাপারটা একবার বলবে? হ্যাঁ, লেয়ার মানে হচ্ছে এই ধরো এরকম ভাবে 7খানা লেয়ার আছে, এটা হচ্ছে ফিজিক্যাল। বলো তোমার একটা নেটওয়ার্ক রান করার জন্য সবার প্রথমে তোমাকে একটা ফিজিক্যাল ডিভাইসকে ফিজিক্যাল ডিভাইস দিয়ে তৈরি করতে হবে তো কানেকশনটা, তাহলে এটা হচ্ছে সবথেকে লোয়ার। এর উপরে ডেটা, এবার তুমি ফিজিক্যাল এস্টাবলিশ করে দিলে এনভায়রনমেন্ট, এবার কি হবে? তোমার ডেটা পাঠাতে হবে, তো সেই ডেটাটা কিভাবে যাবে সেটা অ্যানালাইসিস করেছে ডেটা লিঙ্ক লেয়ার। এর উপরে থাকে হচ্ছে নেটওয়ার্ক, তারপর থাকে ট্রান্সপোর্ট, সেশন, ঠিক আছে, প্রেজেন্টেশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। বুঝতে পেরেছো? এইভাবে আমাদের 7টা থাকে। তোমার অ্যাপ্লিকেশন থেকে যখন তুমি কোনো একটা কিছু সেন্ড করছো, তখন এটা আপ টু ডাউন অ্যারোতে যায়, আর যার কাছে রিসিভ হচ্ছে তার ডাউন টু আপের দিকে যায় তার কাছে। কারণ তোমার অ্যাপ্লিকেশন থেকে প্রথমে কি হলো, প্রথমে ডেটাটা জেনারেট হলো, সেই ডেটাটা তুমি যখন কোথাও লগ ইন করো, তার জন্য একটা নির্দিষ্ট সেশন থাকে, ইয়েস অর নো, ফেসবুক বলো যাই বলো, হ্যাঁ, তাহলে ওই সেশন আইডি জেনারেট হয়, সেশনটা জেনারেট হয়, সেটা ওই সেশন লেয়ার হ্যান্ডেল করে। তারপর প্রেজেন্টেশন, তার আগে প্রেজেন্টেশন ছিল, মানে ডেটাটা তোমার অ্যাপ্লিকেশন ডেভেলপ করলো, কিন্তু সেই ডেটাটাকে প্রেজেন্ট করতে হবে তো প্রপার ওয়েতে, তো সেটাকে প্রেজেন্ট করলো সেশন লেয়ার, তোমার সেশনটাকে হ্যান্ডেল করলো, ঠিক আছে, তারপর সেটাকে পাঠিয়ে দিল ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ার বলতে যেখানে মিডিয়াম, কমিউনিকেশন মিডিয়াম, মানে সেটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যার্ড বেস হতে পারে, সেই মিডিয়াম দিয়ে ডেটাটা পাঠাতো, ঠিক আছে। তারপর থাকে নেটওয়ার্ক লেয়ার, যেখানে কিনা তোমরা রাউটার ইউজ করছো। তারপর থাকে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, তারপর থাকে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। লাস্টে ফিজিক্যাল লেয়ারের থ্রু দিয়ে তোমার ডেটাটা বেরিয়ে যায়। আর এবার যার কাছে সেন্ড, মানে যে রিসিভ করছে, তার কাছে প্রথমে গিয়ে কোথায় রিসিভ হবে? তার কাছে নিশ্চয়ই প্রথমেই অ্যাপ্লিকেশনে রিসিভ হবে না, তাই না? প্রথমে কোথায় রিসিভ হবে? হ্যাঁ, ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে রিসিভ হবে ডেটাটা। তারপর সেটাকে প্রসেস করতে 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 তোমার মোবাইলে অ্যাপ্লিকেশনে সেটা দেখাবে। আমি এটাকে পুরো একেবারে পিকচার দিয়ে তোমাদের সামনে দেখাবো ভাই, ওয়েট করো আর কিছুদিন, ওএসআই মডেলটা পড়ানো স্টার্ট হলেই তুমি দেখতে পাবে, ঠিক আছে। একটু তো ওয়েট করতে হবে, প্রত্যেকটা জিনিসকে ধীরে সুস্থে শিখতে হলে, সেটাই হচ্ছে ব্যাপার। বুঝতে পেরেছো? আইডিয়া পেয়ে গেছো তোমরা ওএসআই লেয়ারের ছোট করে? এটাকেই পরবর্তীকালে এই আর্কিটেকচারটাকেই অনেক মার্চ করে 4টে লেয়ারে কনভার্ট করে দেওয়া হয়েছিল, সেটাকেই বলা হচ্ছে টিসিপি আইপি স্যুট বা টিসিপি আইপি মডেল, ঠিক আছে। 4টে লেয়ার দিয়ে সেম কাজই হচ্ছে, ঠিক আছে। মানে সেশন লেয়ার আর প্রেজেন্টেশনকে একটাতে করে দিয়েছে, কম্বাইন করে, বুঝতে পেরেছিস? ট্রান্সপোর্ট আর নেটওয়ার্ক লেয়ারকে একটা লেয়ারে কনভার্ট করে দিয়েছে, এরকম ভাবে, বুঝতে পেরেছিস তো? ওকে,
তো সুইচ ক্যান পারফর্ম এরর চেকিং। সব থেকে বড় কথা, সুইচ কিন্তু আরেকটা জিনিস করতে পারে, ডেটা প্যাকেট পাঠানোর আগে এরর চেক করতে পারে যে ডেটা প্যাকেটে কোনো এরর জেনারেট হয়েছে কি হয়নি। পড়াবো যে কিভাবে চেক করা হয়। প্রত্যেকটা লেয়ারের আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে তোদের সিলেবাসে, তো প্রত্যেকটা লেয়ারের সম্বন্ধেই পড়বি। ডেটা ফরওয়ার্ডিংয়ের সময় অনেক ধরনের ইস্যু হয়, সেইগুলোকে চেক করার জন্য অনেক ধরনের কনসেপ্ট পড়ি আমরা, যেমন স্লাইডিং উইন্ডো কনসেপ্ট, ঠিক আছে, এই সমস্ত চেক করা হয়, ফ্লোডিং কনসেপ্ট, এই সমস্ত কনসেপ্টগুলো দিয়ে আমরা চেক করি যে আদৌ ডুপ্লিকেট প্যাকেট জেনারেট হচ্ছে কিনা বা প্যাকেটে কোনো এরর আসছে কিনা। কিভাবে বুঝতে পারি, তোমরা এর আগেও বিভিন্নভাবে হয়তো পড়েছো বিভিন্ন এরর চেকিং মেথড, সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এই ধরনের কিছু জিনিস আছে যেটা দিয়ে আমরা চেক করি যে ডেটা, ধরো একটা ডেটা মানে তো ডিজিটাল বিট, ধরো এই 0 জায়গায় 1 চলে এসেছে, তার মানে কি অ্যাকচুয়াল ডেটা তো 0 হওয়া উচিত, এখানে 1, তার মানে কি এখানে এরর জেনারেট হয়েছে, ইয়েস অর নো, হ্যাঁ কি না, ইয়েস অর নো? অ্যাকচুয়াল ডেটা হচ্ছে 1001010, কিন্তু আমার ডেটাটা যেটা জেনারেট হয়ে আমার যে প্যাকেটটা আমরা রিসিভ করেছি সেই প্যাকেটের আমরা যখন আমরা চেক করছি ডেটাটা এইটা, তাহলে এখানে 1 এখানে 0, তার মানে এখানে মিসম্যাচিং হচ্ছে। এই যে এররটা, এই এররটাও কিন্তু সুইচ ফাইন্ড আউট করতে পারে, এবং এররটা ফাইন্ড আউট করার পরে কিন্তু ওর সেটাকে রেমিডিয়েটও করতে পারে ইউজিং ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক। তার মানে কি হলো, যখনই ও চেক করলো যে এটা অ্যাকচুয়াল তো 0 হওয়া উচিত, এটা 1 হয়ে গেছে, ও কিন্তু আর ফার্দার, ধরো 1 নম্বর পোর্ট থেকে এই প্যাকেটটা এসছে, যাবে হচ্ছে 2 নম্বর পোর্টে, পোর্ট 2তে যাবে, 2 নম্বর ডিভাইসটা হলো ধরো সীতার কাছে, সীতা, আর 1 নম্বর ডিভাইসটা আগে এক্সাম্পল দিয়েছিলাম রামের কাছে। তো এই যে 1 নম্বর থেকে 2 নম্বরে আসবে, মাঝখানে বসে আছে আমার সুইচ দেখছে যে রাম যে ডেটাটা পাঠিয়েছে সেই ডেটাটা 1001010 এইটা হচ্ছে জেনারেট করেছে, বাট ওরা বিভিন্ন ধরনের মেথড ওর মধ্যে দেওয়া আছে সুইচকে, সে চেক করে দেখছে না ডেটা তো 1001010 হওয়ার কথা, কিন্তু ডেটা তো 1001011 হয়েছে, তার মানে ডেটা এখানে ভুল আছে। তাহলে ও সুইচ কিন্তু ফার্দার সীতার কাছে আর ওই মেসেজটাকে কি করলো না, ফরওয়ার্ড করলো না, বুঝতে পেরেছো? তাহলে এটাই লেখা আছে, দেখো, ইট ডাজ নট ফরওয়ার্ড প্যাকেট দ্যাট হ্যাভ এরর অ্যান্ড ফরওয়ার্ড গুড প্যাকেট সিলেক্টিভলি টু কারেক্ট পোর্ট অনলি। তাহলে ও কি করলো, তার মানে এটার দ্বারা কি হচ্ছে, ধরো এই মেসেজটাও জেনারেট হয়েছে, এই মেসেজটা রাম কিন্তু ওকে পাঠায়নি, সীতাকে পাঠানোর জন্য পাঠায়নি, হয়তো ধরো একে পাঠানো, অন্য একজন আছে যে কিনা পোর্ট নাম্বার 3 এর সাথে কানেক্ট, তাকে পাঠানোর জন্য, তাহলে ও সীতার কাছে পাঠাবে না, কারণ সীতার কাছে এই মেসেজটা যাওয়ার কথা, এই মেসেজটা নয়, এই মেসেজটা এর কাছে যাওয়ার কথা, তাহলে রাম একে এই মেসেজটা সেন্ড করবে, সুইচ রামের থেকে এই মেসেজটা সুইচ একে সেন্ড করবে, সীতাকে নয়, বুঝতে পেরেছো? কারেক্ট পোর্টে কারেক্ট প্যাকেট ফরওয়ার্ড করার কাজ কে করবে, সুইচ করবে, এবং ওই প্যাকেটগুলোতে কোনো এরর জেনারেট হলে সেই এররটাকেও ফাইন্ড আউট করবে, এবং করার পরে সেটাকে কি করবে, আরে বলো, সেটাকে রেমিডিয়েট করবে, রেকটিফাই করবে। ভেরি গুড। তাহলে এই হলো বেসিক্যালি আমাদের সুইচের কাজ। বুঝতে পেরেছো তোমরা? তোমাদের ক্লিয়ার হচ্ছে? বলো। কালকে রাতে বসে বসে তোমাদের জন্য কালকে রাতে বসে বসে তোমাদের জন্য পিপিটিটা বানালাম। আগের বারে এইরকম পিপিটি দিয়ে পড়াইনি, চেক করে দেখে নিও। প্রত্যেক দিন চেষ্টা করছি ভালোভাবে কিছু জিনিস দেওয়ার। এবার আসছি আমরা রাউটারের কথায়। রাউটার অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, এটা লেয়ার 3 ডিভাইস, এটা আইপি অ্যাড্রেসের উপরে বেস করে কাজ করে। কিন্তু তার আগে আমরা বলে নিচ্ছি যে সুইচ 2 কি, সুইচ 2 হচ্ছে মাল্টিপোর্ট ব্রিজ। সুইচ 2 এখানে আমি ইনক্লুড করিনি, কারণ সুইচ 2টা আমার এখানে মনে হয়নি ইনক্লুড করা দরকার ছিল, ঠিক আছে। ওটাও কি করতে পারে, কলিশন ডোমেনকে কন্ট্রোল করতে পারে, ব্রেক করতে পারে মাল্টিপল। আর এটাও একটা বড় ব্যাপার যে সুইচ আর ব্রিজের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্রিজের ক্ষেত্রে কি বলেছিলাম, সেম টাইপ অফ নেটওয়ার্ক সেগমেন্টকে কানেক্ট করতে হয়, হ্যাঁ কি না, ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু সুইচে সেই ব্যারিয়ারটা নেই, সুইচে সেই ব্যারিয়ারটা নেই। দুটো ডিফারেন্ট ল্যান, মানে দুটো ল্যান ডিফারেন্ট প্রোটোকলে চলছে, তাদেরকে কমিউনিকেট করাতে সুইচ সক্ষম হবে, কিন্তু ব্রিজ হবে না। ব্রিজকে মাস্ট, ব্রিজের ক্ষেত্রে দুটো ল্যানকে সেম প্রোটোকলে চালাতে হবে তবেই, ঠিক আছে। এটাই হলো বেসিক্যালি ব্যাপার। এই জন্য এটা খুব সহজে লেয়ার 3 ডিভাইসগুলোর সাথে কমিউনিকেট করতে পারে সুইচ। আর লেয়ার 3 ডিভাইস কি, রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার ডিভাইস। রাউটারের মেন কাজই হচ্ছে ডেটা প্যাকেটকে সব থেকে শর্টেস্ট পাথে কিভাবে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে, ইন্টারনেট প্রোটোকল, আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, অ্যাড্রেস, এটা 32 বিট অ্যাড্রেস হয়। আর আইপি ভার্সন, এটা আইপি ভার্সন 4 এর কথা বলছি, আইপি ভার্সন 6 হলে 128 বিটের, ঠিক আছে। তো 32 বিটের এই যে আইপি অ্যাড্রেস হয়, এই আইপি অ্যাড্রেসে
ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে সবথেকে শর্টেস্ট পাথে আমি কিভাবে ডেটা প্যাকেটটা ফরওয়ার্ড করব সেটাই রাউটার করে। এবং রাউটারের মধ্যেও মেমোরি আছে। রাউটার একটা ইন্টেলিজেন্স ডিভাইস যেখানে রাউটিং টেবিল থাকে। ওই রাউটিং টেবিলটা সাহায্যে আমরা চেক করতে পারি বা আমরা মনিটর করতে পারি ডেটা প্যাকেটটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ঠিক আছে। এবং এ নট অনলি শুধুমাত্র কলিশন ডোমেনকে কন্ট্রোল করতে পারে, তার সাথে সাথে কলিশন ডোমেন ক্রিয়েটও করাতে পারে চাইলে। রাউটারে এই ক্ষমতাও আছে, রাউটার একটা নতুন কলিশন ডোমেন ক্রিয়েটও করে দিতে পারে চাইলে, ঠিক আছে। এবং রাউটারের মধ্যে যে রাউটিং টেবিল আছে এটা বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকলের থ্রু দিয়ে কাজ করে। ওকে, ক্লিয়ার হলো বলো? হ্যাঁ, এটাই হলো ব্যাপার। সব থেকে শর্টেস্ট পাতে আমার ডেটা প্যাকেট কিভাবে ফরওয়ার্ড হবে উইদিন আ নেটওয়ার্ক, এটা কাজ করে। আর রাউটার কিন্তু একটা জিনিস ব্যাপার, রাউটার আরেকটা ভালো জিনিস, রাউটার কিন্তু দুটো ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করে। ধরো দুটো ডিফারেন্ট নেটওয়ার্ক মানে একটা ল্যান আর একটা ম্যান আছে। ম্যানের সাথে ল্যানকে কানেক্ট করতে হলে রাউটারই হেল্প করবে, সুইচ পারবে না, ব্রিজ পারবে না। বুঝতে পেরেছো? তাহলে আমরা যদি জিওগ্রাফিক্যাল বা টোপোলজিক্যাল ওয়েতে যদি যাই, আমি যদি ধরি এখন একটা স্টার টোপোলজি আছে, তার সাথে আমি একটা বাস টোপোলজিকে কানেক্ট করব, পারবে না রাউটার ছাড়া। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মাস্ট লাগবে। বা সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ল্যানের সাথে ম্যান বা ল্যানের সাথে ওয়্যান। যদি একটা ল্যানের সাথে ওয়্যানকে কানেক্ট করতে চাও, ল্যানের সাথে প্লাস ল্যান কানেক্ট করতে হলে তোমার কাছে অপশন ছিল, এতদিন ব্রিজ ছিল, সুইচ ছিল, তাই না? কিন্তু ল্যানের সাথে ম্যানকে কানেক্ট করতে চাইলে কিন্তু তুমি কখনোই রাউটার ছাড়া পারবে না। বা ল্যানের সাথে ওয়্যানকে কানেক্ট করতে চাইলে তুমি কিন্তু কখনোই রাউটার ছাড়া পারবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা পয়েন্ট মাথায় রেখো তোমরা, ঠিক আছে। নট অনলি শুধু প্রোটোকল, ডিফারেন্ট কাইন্ড অফ জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্টে ডিফারেন্ট কাইন্ড অফ নেটওয়ার্ককেও কানেক্ট করার জন্য রাউটার হেল্প করে, ঠিক আছে। আর রাউটার এটা করে ইউজিং রাউটিং অ্যালগোরিদম, ডিফারেন্ট কাইন্ড অফ রাউটিং অ্যালগোরিদম, যেটা ওর মেমোরির মধ্যে আমরা স্টোর করে রাখি। তাহলে রাউটার হচ্ছে কি? রাউটার ইজ আ ডিভাইস লাইক আ সুইচ দ্যাট রাউটস দ্য ডেটা প্যাকেট বেসড অন দেয়ার আইপি অ্যাড্রেস, নট ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসের রেসপেক্টে ডেটা ফরওয়ার্ড করে কে? তোমাদের এরকম কিন্তু এমসিকিউ আসতে পারে। ফিজিক্যাল অ্যাড্রেসের বেসিসে ডেটা ফরওয়ার্ড করে কে? কে বলতে পারবে বলো? তোমাদের মধ্যে বলো। তো ব্রিজ সুইচ। সুইচ। আর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ডেটা প্যাকেটকে ফরওয়ার্ড করবে বেসড অন দেয়ার আইপি অ্যাড্রেস, তাহলে তোমরা কি বলবে? রাউটার। ইয়েস অর নো? দেখো আরেকটা জিনিস আমরা পরে দেখছি। রাউটার কি হচ্ছে? রাউটার মেইনলি একটা নেটওয়ার্ক লেয়ার ডিভাইস, মানে লেয়ার 3 L3 ডিভাইস, ঠিক আছে। রাউটার নরমালি ল্যান এর সাথে ওয়্যান কে কানেক্ট করতে হেল্প করে। একটু আগেই বললাম না, ল্যান বা ম্যান বা ল্যানের সাথে ওয়্যান। হ্যাঁ, তাহলে কারণ রাউটারের মধ্যে যে রাউটিং টেবিল, যে রাউটিং অ্যালগোরিদম আছে, সেটা ডাইনামিক্যালি আপডেট হয়। স্ট্যাটিক ডিভাইস নয় রাউটার ডাইনামিক ডিভাইস। প্রত্যেক টাইমে ও নতুন নতুন ডেটা পাচ্ছে, নতুন নতুন ও সোর্স দেখছে, নতুন নতুন ডেস্টিনেশন দেখছে। ও কি করছে? ওর ডাইরেক্টরি, যেমন ফোন কলের টেলিফোনের ডাইরেক্টরি থাকে, সেরকম রাউটারের মধ্যে একটা ডাইরেক্টরি আছে যার মধ্যে ও কি করছে? প্রত্যেকটা জিনিসকে স্টোর করছে। যা যা নতুন নতুন নোড আসছে, ধরো আজকে আমি এতদিন কোনো রকম কমিউনিকেশনই করিনি। আমি একটা ল্যান নেটওয়ার্কে আমি একটা কম্পিউটার, আমি কোনোদিন কমিউনিকেট করিনি, আজকে করলাম। সঙ্গে সঙ্গে যখনই আমি কমিউনিকেশন ইনিশিয়েট করলাম, আমার আইপি অ্যাড্রেসটা ও রাউটিং টেবিলে রেখে দিল, ফিউচার আবার যখন আমরা ডেটা প্যাকেট পাঠাবো সেটা বোঝার জন্য। বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে ডাইনামিক্যালিও কি করছে? রাউটিং টেবিলকে আপডেট করছে এবং তার উপরে ডিসিশন নিচ্ছে যে কোন থ্রু দিয়ে ডেটা প্যাকেটকে পাঠালে আমার ডেটা প্যাকেটটা সব থেকে শর্টেস্ট টাইমে, শর্টেস্ট কস্টে ট্রান্সফার হবে। এবার কস্টের কথা কেন বলছি? আমরা অ্যাডভান্স লেভেল, এই যে আমি নিজে নেটওয়ার্কে তোমার সার্টিফিকেশন করেছি বলে এই জিনিসগুলো বলছি। এসটিপি বলে একটা জিনিস হয়, জানো, স্প্যানিং ট্রি প্রোটোকল। এই স্প্যানিং ট্রি প্রোটোকল দিয়ে চেক করা হয় কোন দুটো ডিভাইস যদি এখানে কানেক্টেড থাকে, সেই দুটো ডিভাইস, ধরো এই দুটো ডিভাইসে এখান থেকে এইখানে যাওয়ার জন্য যে লিঙ্কটা এস্টাবলিশ হয়েছে নেটওয়ার্কে, সেই লিঙ্কের টোটাল কস্ট কত দেখি। এবং সেইটাই রাউটার চেক করে যে এরকম ভাবে, যে কার রাউটারের সাইন জানো তো কিরকম? এইরকম হয়, হ্যাঁ, লাইক দিস। ওকে, এটা এইরকম দেখতে হয় রাউটার। তাহলে রাউটার চেক করবে, রাউটারের সাথে অনেকগুলো লিঙ্ক কানেক্টেড। রাউটার দেখবে এই 1 নম্বর 2 নম্বর না 3 নম্বর লিঙ্ক দিয়ে ডেটা প্যাকেটটা 1 কম্পিউটার টু 2 কম্পিউটারে সেন্ড করলে আমার কস্টটা মিনিমাম হয়। এটাই চেক করে। এর জন্য ডাইনামিক্যালি প্রত্যেকবার আপডেট করছে নিজের রাউটিং টেবিলটাকে। ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ। এখানে কোন কোন কনসেপ্ট, কি কি অ্যালগোরিদম দাদা এর ভেতরে ইউজ করা হয়? এর মধ্যে ইউজ করে এসটিপি, মিনিমাম স্প্যানিং ট্রি প্রোটোকল, এর মধ্যে ইউজ করা হয় বেলম্যান ফোর্ড, এর মধ্যে ইউজ করা হয় হচ্ছে তোমার, আমি বলছি, আরে এটার নামটা কি দেখলি, এই মনে পড়লো আবার ভুলে গেলাম। আরে ওই
কি ভুলে যাচ্ছি, দাঁড়া মনে পড়ছে না, আবার মনে করে নি, একটু বলে দিচ্ছি দাঁড়া। একটা বললাম তো রাউটিং টেবিল মধ্যে হলো তোর, হ্যাঁ, আর ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম, কারেক্ট, মাথায় এসছে, ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম। এই কটা অ্যালগোরিদম কিন্তু বেসিক্যালি রাউটারের মধ্যে চলছে, যার দ্বারা রাউটার শর্টেস্ট পাথে ফাইন্ড আউট করে ফেলছে ইজিলি, এবং তোমার ডেটা প্যাকেটটাকে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের কাছে পৌঁছে দিচ্ছে। এখানে কিন্তু যখন ডেটা প্যাকেটটা যায় থ্রু রাউটার দিয়ে, তখন কিন্তু ম্যাক অ্যাড্রেস থাকে না, কি থাকে আবার বলে দাও, এটা কি থাকে এখানে, সোর্স আইপি অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেস, সোর্স আইপি অ্যাড্রেস না, ম্যাক অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেসের পরে ম্যাক অ্যাড্রেস থাকে, হেডার থাকে, ফুটার থাকে, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকে, তারপর প্লেলোড থাকে। এতগুলো দিয়ে তোমার ডেটাটা প্যাকেটটা সেন্ড হয় থ্রু ওয়ান কম্পিউটার, থ্রু ওয়ান নেটওয়ার্ক টু আনাদার নেটওয়ার্ক ইউজিং রাউটার। ক্লিয়ার অর নট বলো? ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে? বলো হ্যাঁ, কি গো বুঝতে পারছো ভাই? বলো, সেশনটাও তো এগোতে হবে। এটা আমি লাস্ট পড়াচ্ছি, এনআইসি কার্ডটা লাস্ট পড়াচ্ছি, চেষ্টা করব আবার যদি আজকে রাত্রিবেলা ক্লাস নেওয়া যায়, না তো দেখছি। এনআইসি কার্ড যার ফুল ফর্ম কি ভাই, কেউ বলবে এখানে? কারা কারা জানে? আমাদের অলরেডি কিন্তু কৃষ্ণ স্যার পড়িয়েছিল, বলো। দাদা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ভেরি গুড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা দিয়ে কি হয় রে? তাহলে এটা আর কিছুই না, এটা একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যেটা প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন মানে ক্লায়েন্ট বা আমাদের যে মেশিন, সেই মেশিনের মধ্যেই ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা ইনস্টল করা আছে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে, মানে তোমার নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে। তোমার নেটওয়ার্ক ডিভাইস মানে হচ্ছে তোমার কম্পিউটার। তোমার কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে এরকম একটা সার্কিট বোর্ড আছে, যেখানে এরকম একটা বাস ইন্টারফেস আছে, একটা কন্ট্রোলার সার্কিট আছে, একটা ব্র্যাকেট বলে এটাকে, ব্র্যাকেট আছে, আর এখানে পোর্ট আছে, আর এইখান দিয়ে তোমার ইন্ডিকেটর লাইট জ্বলে। ইয়েস অর নো? যখনই তুমি ইথারনেট কেবলটা এখানে এসে কানেক্ট করছো, তখন এটা ব্লিঙ্ক করে না? ইয়েস অর নো? এই এলইডিটা ব্লিঙ্ক করে তো তোমার নেটের সাথে যখন কানেক্ট করো। তাহলে এটাই হচ্ছে এনআইসি কার্ড। এই এনআইসি কার্ড কি করে? একটা ফিজিক্যাল, এটা প্রোভাইড করে ফিজিক্যাল এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল বা একটা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, যেটা কিনা তোমার নেটওয়ার্ক মিডিয়ামের সাথে কমিউনিকেট করতে বা কানেক্ট করতে হেল্প করে, ঠিক আছে। এই যে কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি ইউজিং ইউএসবি ডিভাইস বা ইউজিং আমরা মাদারবোর্ডের সাথে ডাইরেক্টলি কানেক্ট করতে পারি। আজকালকার দিনে মাদারবোর্ডের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে না, ইউএসবি আমরা পেয়ে গেছি ডিভাইস, যার দ্বারা কিন্তু আমরা কানেক্ট করতে পারি। মানে আমার ধরো আমার মেশিনে ইনবিল্ড হয়তো মাদারবোর্ডের সাথে এনআইসি কার্ড দেয়নি, তখন আমরা ওই ইউএসবি ডিভাইসটা যেটা মার্কেট থেকে কেনা যায়, এনআইসির যে ইউএসবি ফর্ম, ওটা নিয়ে এসে ইউএসবি যেমনভাবে কানেক্ট করি, ইউএসবি পেন ড্রাইভগুলো সেভাবে কানেক্ট করে দিও, তো নেটওয়ার্ক চলা স্টার্ট হয়ে যাবে। আর ল্যাপটপের ক্ষেত্রে তো ডেফিনেটলি ইউএসবি ছাড়া অপশনও নেই। ল্যাপটপের ক্ষেত্রে ওইভাবে তুই আলাদা করে কিনে এনে ইমপ্লিমেন্ট করবি, সেটা ইম্পসিবল। হার্ডওয়্যার মানে ডেস্কটপের জন্য ইজিলি অ্যাভেলেবেল, বাট ল্যাপটপের জন্য খুব ডিফিকাল্ট। তো এনআইসি কার্ডের মেন কাজ কি একটুখানি আমরা দেখে নিচ্ছি। এটাই হলো বেসিক্যালি ব্যাপার। তো এনআইসি কার্ড হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট, যেটা কিনা ইউজ করা হয় কম্পিউটারকে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে। এবং তার জেনারেল আমি একদম প্র্যাকটিক্যাল ভ্যালুটা নেট থেকে তুলেছি, যে এর ট্রান্সফার রেটটা কত। এর ট্রান্সফার রেট হয় 1100 থেকে 10,000, মানে 1000 MBPS টু 10,100 MBPS এর মধ্যে, ঠিক আছে। এবং অবশ্যই এই যে তোর রাউটার, যে তোর বেসিক্যালি রাউটার কি বলছি, তো সুইচ বা ব্রিজ, তোমার যে ম্যাক অ্যাড্রেসটা বেসিক্যালি তোমার পাচ্ছে, সেটা কার দ্বারা পাচ্ছে, কে হেল্প করছে ম্যাক অ্যাড্রেসটা ওর কাছে পৌঁছে দিতে? তোমার এনআইসি কার্ড। কারণ এনআইসি কার্ড ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেসটাকে এনকোডিং করে, ঠিক আছে, তোমার কি করে নেটওয়ার্কের মধ্যে ট্রান্সফার করে। এবং সেটা এনকোডিং করে কে জানো? এইখানে যে প্রসেসিং চিপটা দেখালাম, ওই চিপটাই ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি করে। এবং এই ফিজিক্যাল অ্যাড্রেস তৈরি করারও কিছু স্পেসিফিক রুল আছে, ম্যাক অ্যাড্রেস ডেভেলপ করারও কিছু স্পেসিফিক রুল আছে, যেই ইউনিক রুলটা অ্যাকচুয়ালি সেট করে দিয়েছে তোমার ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তোমার সংস্থা, নন প্রফিটেবল অর্গানাইজেশন। এবং ম্যাক অ্যাড্রেসটা অলওয়েজ মনে রাখবে তোমার কম্পিউটারের PROM-এর মধ্যে স্টোর হয়, নট র্যাম, PROM-এর মধ্যে স্টোর হয়। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরির মধ্যেই ম্যাক অ্যাড্রেস অলওয়েজ স্টোর হয়। এই কথাগুলো তুমি কোনো আলাদা কোথাও শুনোনি এখনো অবধি। যদি কলেজে পড়ায় তো ভালো, যদি না পড়ায় তো এখানে শুনে নাও, আর সুযোগ পাবে না। বলো, ক্লিয়ার হয়েছে? আমি শেষ করবো সেশনটা, বলো কারোর কোনো ডাউট? এরপরে অনেক জিনিস আছে যেগুলো আমরা বলবো, যদি তোমরা চাও রাত্রিবেলার দিকে চেষ্টা করছি, আর নয় তো এখানেই শেষ করছি, অন্যদিন আবার ডিসকাস করবো। বলো কোনো কোশ্চেন? সেকেন্ড পয়েন্টটা আগে বলবে? হ্যাঁ বলো, কোন পয়েন্টটা?
সেকেন্ড কি পয়েন্ট, ওই যে ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ ম্যাক অ্যাড্রেসটা স্টোর হবে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরির মধ্যে, ঠিক আছে? ওটা না আমি বলছি যে চিপটা বললেন এনকোড করে দেয় ম্যাক অ্যাড্রেসটাকে। আরে এই তো দেখ না, সামনেই তো আছে, তুই দেখতে পাচ্ছিস ছবিতে, এখানে একটা আছে কন্ট্রোলার। এই কন্ট্রোলারটাই বেসিক্যালি ম্যাক অ্যাড্রেস গুলোকে এনকোড করে স্টোর করে রাখে। এই কন্ট্রোলারের মধ্যেই পি রমটা থাকে, বুঝেছিস? যে পি রমের মধ্যে এনকোডেড যে আমি তোদের লিখছিলাম না A.2B3.64.28.D3 এরকম, এই যে কোডটা, এই যে তোর হেক্সাডেসিমাল কোডটা, এই হেক্স কোডটা স্টোর থাকে, বুঝেছিস? ঠিক আছে, এইভাবে স্টোর থাকে, হেক্সের ফরম্যাটে থাকে না, এক্স্যাক্টলি কিসে থাকে একটু মানে এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এর মধ্যে পিরম থাকে, এই পিরমের মধ্যে স্টোর থাকে। এটাকে কনফিগারও করা যায়। আমি নিজে হাতে করেছিলাম আমার বাড়িতে যখন ডেস্কটপ ছিল, এখন তো আর ডেস্কটপ নেই, শুধু ল্যাপটপেই কাজ করি, মানে যে কটা বাড়িতে 3-4টে ল্যাপটপই আছে, শুধু আমার ডেস্কটপটাকে রেখে দিয়েছি। ডেস্কটপে যখন করতাম তখন খারাপ হয়ে গেছিলো, মার্কেট থেকে কিনে এনে, তখন মানে 2015-16 সালের কথা বলছি, তখন ইউটিউবে তো তখন অত ভিডিও পেতাম না, তাও একটা ভিডিও ছিল, ওই ভিডিও দেখে দেখে কনফিগার করেছিলাম, কারণ আমার যে মাদারবোর্ডটা দিয়েছিল সেই মাদারবোর্ডে এনআইসি কার্ডই নেই, কি অবস্থা। আর তখন ইউএসবি বেরোয়নি মার্কেটে, ইউএসবি বেরোলে তো অনেক সুবিধা হতো, বা বেরিয়েছে কিনা আমারও আইডিয়া নেই, সেই সময় বেরিয়েছে মনে পড়ছে না। যাই হোক, আমি দোকানে গিয়ে চেয়েছিলাম, আমাকে এই রকমই একটা দিয়েছিল এনআইসি কার্ড, ঠিক আছে? কিন্তু ওটা এবার দামের ওপর ডিপেন্ড করে, পোর্ট অনেকগুলো অ্যাভেলেবেল থাকলে, যদি মাল্টিপল পোর্টের নিস তাহলে দাম আলাদা। এখন মনে হয় পাওয়া যায় না, জানি না, এগুলো আর মার্কেটে পাওয়া যায় মনে হয়, দাম আছে ভালো, 1200 টাকা 1300 টাকা 2014-15 সালে এরকম দাম ছিল, নিয়েছিল ডিসকাউন্ট দিয়ে 900 সামথিং, আমার এখনো মনে আছে, আমাদের খুব নিয়ারেস্ট একটা দোকান থেকে কিনেছিলাম, বুঝেছিস? প্রথমবার তো নিজে করেছিলাম, পরের বারেরটা নিজে পারিনি, মানে ওই এনআইসি কার্ডটা কোনো একটা কারণে মেশিনে ওটা সার্কিটটা পুড়ে গেছিল, তো নেক্সট বার ওদের দোকানে দাদাটা করে দিয়েছিল, দাদাটা দেখিয়েছিল। আর